আমি রাসেল আছি সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে। এবং যারা যেখানে আছেন, আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে, সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। তাই এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমরা আমাদের প্রথম অতিথি হিসেবে আছেন আজকে আফনান ভাই, তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যায় আফনান ভাইয়ের কাছে। প্রিয় লিসেনার্স, সাংবাদিক এনামুল হক আবির ভাইয়ের কথা নতুন করে বলবার কিছু নাই, কারণ আমাদের চ্যানেলে যারা রেগুলার লিসেনার রয়েছেন তারা সাংবাদিক এনামুল হক ভাইকে অনেক আগে থেকে চেনেন, ওনার ঘটনাগুলো সম্পর্কেও যথেষ্ট ধারণা রাখেন। তারপরও নতুন যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের জন্য বলছি, সাংবাদিক এনামুল হক আবির ভাই বর্তমানে ঢাকার সাভারে রয়েছেন, একটি জাতীয় দৈনিকে লেখালেখি করছেন। উনি সেই দৈনিকের চিফ রিপোর্টার, আর ওনার বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের নারিকেলবাড়িয়া গ্রামে। দুর্দান্ত অনেকগুলো ঘটনা উনি আমাদেরকে পাঠিয়েছেন। তো চলুন আজকের ঘটনা শুরু করি। আজকের যে ঘটনাটি, এটি ওনার আপন মেজ ভাইয়ের সাথে ঘটে যাওয়া এক হৃদয় বিদারক এবং মর্মান্তিক ঘটনা, যা আসলে ভাষায় প্রকাশ করাটা অত্যন্ত কঠিন। উনি এই ঘটনাটি পাঠানোর আগে এবং পরে কয়েকবার আমাকে বলেছেন যে ভাই, এই ঘটনাটি লিখতে গিয়ে আমি বারবার আবেগ আপ্লুত হয়ে পড়ছি, কেননা এটার সাথে আমাদের পরিবারের অনেক স্মৃতি, অনেক নির্মম বিষয় জড়িত হয়ে গেছে। এই কারণে এই ঘটনা লিখতে গিয়ে আমার খুব অসুবিধা হচ্ছে। আসলে নিজেদের ঘটনা এইরকম মর্মস্পর্শী বিবরণ দিয়ে লিখে পাঠানো এটা অত্যন্ত কঠিন বিষয়। এই ঘটনাটি এখন আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করি ঘটনা। ঘটনার সময়কাল 1987 সাল থেকে 90 সালের মধ্যে। এই আবির ভাইয়ের যেই কজন ভাই বোন ছিলেন তার মধ্যে মেজ ভাই ছিলেন হচ্ছে মোহাম্মদ শহীদুল ইসলাম। আবির ভাইয়ের বাবা, উনি 1988 সালের দিকে একটি ছাড়া বাড়ি কিনেছিলেন। মুজাই মুন্সির ছাড়া ভিটা বলা হতো। ছাড়া ভিটা বলতে বিরান ভিটা। কয়েকশো বছর ধরে নাকি ওই ভিটাটা পড়েছিল। এরপর এই আবির ভাইয়ের বাবা, উনি ছাড়া ভিটা কি বিরান ভিটা এসবের কোনো তোয়াক্কা না করে লোহা কাঠ, সুন্দরী কাঠ, শাল কাঠের মিশ্রণে অনেক বড় দোতলা বিশিষ্ট একটি ঘর তৈরি করেছিলেন। সেখানে মোট প্রায় 16টা রুম ছিল। আর ওই সময় অনেক দূর দূরান্ত থেকে ওনাদের ঘর দেখার জন্য নাকি লোকজন আসতো। তবে ওই বাড়িতে ঘর ওঠানোর সময় অনেক রাকি, তারপরে কবিরাজ, ওঝা, এনারা নাকি নিষেধ করেছিলেন। বলেছিলেন ওইখানটায় ঘর তৈরি করা নাকি ঠিক হবে না, এই ভিটাটা মানুষের জন্য বসবাসের উপযোগী নয়। ওনাদের ঘরের উত্তর পূর্ব পাশে আরো একটা বাড়ির কর্নার রয়েছে, যেখানে নাকি একটা হালট ছিল। হালট বলতে বোঝায় যেখান দিয়ে মানুষজন চলাচল করে। সরকারি ম্যাপের নকশা রয়েছে আর কি রাস্তার, ওই দিক দিয়ে অনেক মানুষই চলাচল করত। বিশেষ করে ওনাদের অনেকগুলো গরু ছিল, যা ওই হালট দিয়ে ওনার মেজ ভাই শহীদুল ইসলাম কোলায় নিয়ে যেতেন। কোলা মানে হচ্ছে ধানের জমি, যেটা পৌষ মাঘ মাস সহ বছরের 6 মাসে শুকনো থাকতো, অন্য সময় সেখানে পানি থাকতো। তো ওখানটায় গরুকে ঘাস খাওয়ানোর জন্য রাখালদের কাছে দিয়ে আসতো। এরকম চলতে থাকে প্রায় 1 বছর। এরই মাঝে আবির ভাইয়ের আম্মা ওনার স্বপ্নে এক ভয়ঙ্কর মহিলাকে দেখতে পান, যার চেহারা ছিল খুবই ভয়ঙ্কর। কালো কুচকুচে, পরনে লাল টুকটুকে একটি শাড়ি। তিনি আবির ভাইয়ের আম্মাকে স্বপ্নে বলতেন, আমাকে তোর একটা ফল দে, আমি তোকে অনেক স্বর্ণ গহনা টাকা পয়সা দিব। আবির ভাইয়ের মা ছিলেন খুবই পরহেজগার এবং ধনী পরিবারের সন্তান, কারণ আবির ভাইয়ের নানার মাত্র 2টি সন্তান ছিল, এক ছেলে এক মেয়ে। এই মেয়ে হচ্ছে আবির ভাইয়ের মা। আর আবির ভাইয়ের নানা কিন্তু অনেক বড় জায়গা নিয়ে বাড়ি করেছিলেন, যাতে করে আবির ভাইয়ের মা এবং ভাই, মানে আবির ভাইয়ের মামা, একসাথেই থাকতে পারেন তাদের পরিবার নিয়ে। তো
এই যে বাড়িটা, এই বাড়িটা আসলে মানে নেয়ার যে কার্যক্রম, এই কার্যক্রমটা শুরু হয়েছিল কিন্তু আবির ভাইয়ের নানার হাত ধরে। এরপরে ওনার বাবা এইটার যে বাকি কাজ সেটা সম্পন্ন করেছিলেন। আর নেয়ার কার্যক্রমটা শুরু হয়েছিল আবার 1987 সালের দিক থেকে। এই জন্যই মূলত এই ঘটনার সূত্রপাতটা 1987 থেকে 1990 সাল। তার আগে তো ওনারা অন্য জায়গায় থাকতেন, অন্য জায়গায় বলতে পাশেই আর একটা জায়গাতে, সেখানেও বেশ বড় জায়গা নিয়েই থাকতেন, কারণ আবির ভাইয়ের নানা তো বেশ বড় জায়গা নিয়েই তার সন্তানদের জন্য বাড়ি করেছিলেন। তো যাই হোক, ওনারা তো ঘর বাড়ি করেছেন, কাজকর্মও শুরু করেছেন। আর আবির ভাইয়ের অনেকগুলো ভাই বোনও তখন আছে। তো নতুন যে বাড়িটা তৈরি করা হয়েছিল আর কি, মানে এই যে ছাড়া বাড়িতে, এই বাড়িতে আসার আগেই তো তার অনেকগুলো ভাই বোন আছে। তবে তখনও কিন্তু আবির ভাই ওনার জন্ম হয়নি, মানে যখন এই কর্মকাণ্ড শুরু হয় আর কি। 1 বছর চলে যায় ওই নতুন বাড়িতে। এর ভিতরে কিন্তু মূলত এই ঘটনা ঘটে। আর 1 বছরের মাথায় গিয়ে ওই স্বপ্নটা আবির ভাইয়ের মা দেখেছিলেন। স্বপ্ন দেখার পর আরো বেশ কয়েকদিন চলে যায়। ওই মহিলা নাকি স্বপ্নের মধ্যে কখনো ভিখারির বেশে, কখনো অন্য বেশে স্বপ্নে এসে বিভিন্ন জিনিস চাইতো, স্পেশালি ফল আর নারকেল, এটা চেত। ওনার মা এই বিষয়ে একটা পর্যায়ে ভয় পেয়ে যান। এরপর ওনার ক্লাসমেট সহপাঠী বারবাকপুর গ্রামের মোহাজ্জেল ওঝা তার শরণাপন্ন হন, কারণ তিনি ওই গ্রামের অত্যন্ত স্বনামধন্য একজন রাকি ছিলেন। তিনি সকল বিষয় শুনে ওর মাকে বলেন যে, বোন তুমি চিন্তা করো না, আমি বিষয়টা জানার চেষ্টা করছি যে ঘটনাটা কি, কেন ওই ভয়ঙ্কর চেহারার মহিলাটা স্বপ্নের মধ্যে এসে তোমাকে এগুলো বলছে। এর 2 দিন পরে মোহাজ্জেল ওঝা আবির ভাইদের বাড়িতে আসেন এবং আবির ভাইয়ের মেজ ভাইকে বলেন যে, ভাগিনা তুমি 1 সপ্তাহের ভিতরে কোনো গাছ তো দূরের কথা, একটা উঁচু জায়গাতে উঠবা না। আর ওই মোহাজ্জেল ওঝা উনি কিন্তু আবির ভাইয়ের মাকেও খুব ভালো করে সতর্ক করে দিয়েছিলেন যে এই 1 সপ্তাহের মধ্যে ভয়ঙ্কর একটা বিপদ কিন্তু ঘটে যাবে, ওকে সবসময় চোখে চোখে রাখতে হবে। সমস্যাটা হয় কি, আবির ভাইয়ের যে মেজ ভাই উনি ছিলেন খুবই ডানপিটে এবং সাহসী মানুষ, সেই সাথে পরোপকারী। কারো উপকারের কথা শুনলে সে সবার আগে সেখানে হাজির হয়ে যেত। মোহাজ্জেল ওঝা উনি চলে যাওয়ার 2 দিন পরে ওনার মেজ ভাই সকালে গরুগুলো নিয়ে কোলায় যায়, রাখালদের কাছে গরুগুলো দিয়ে বাসায় এসে সকালের ভাত খাবে, এই জন্য সে রওনা দিয়েছে। তবে আসার সময় ওনাদের যে হালতটা থাকে, মানে আসার যে রাস্তাটা, ওই দিক দিয়ে আসার সময় আমাদের আবির ভাইয়ের যেই পূর্বের বাড়ি, এই পূর্বের বাড়ির একজন প্রতিবেশী, তার নাম হচ্ছে আনোয়ার মুন্সি, যাকে ওনারা নানা বলে সম্বোধন করতেন, তিনি হঠাৎ করে মেজ ভাইকে অনুরোধ করে বলেন যে, নানু একটু উপকার করবা। তখন ওনার মেজ ভাই বলছেন যে, কি উপকার? উনি বলেন যে, আমাদের একটা সুপারি গাছ আছে, সুপারিগুলো পেকে গেছে, একটু পেকে মানে তো পেকে পড়ে যাবে, তো নষ্ট হয়ে যাবে, একটু পেরে দিবা। মেজ ভাই তখন তার বয়স 14 কি 15 বছর, তখন বলেন হ্যাঁ ঠিক আছে পেরে দেবো, এই দেওয়ার সমস্যা কি। এই বলেই উনি গাছে ওঠা শুরু করেছেন। এই যে মোহাজ্জেল ওঝা উনি যে নিষেধ করেছেন, এই বিষয়টা ওই সময় উনি একদমই ভুলে যান। উনি তো গাছে উঠে গেছেন। গাছে ওঠার পর, সুপারি গাছের মাথায় ওঠার পর কিন্তু ওই যে বিভিন্ন ছড়া থাকে সুপারির, উনি টেনে টেনে কয়েকটা ছড়া গাছের নিচে ফেলে দেন। হঠাৎ করে তখন তিনি দেখতে পান কালো কুচকুচে ভয়ঙ্কর চেহারা, লাল শাড়ি পরা এক মহিলা ওই গাছের মাথার উপরে কোত্থেকে যেন চলে আসছে। খুব রাগান্বিত ভাবে সে এই মেজ ভাইয়ের দিকে তাকিয়ে আছে। এক পর্যায়ে ওই গাছের মাথার উপর দাঁড়িয়ে থেকেই অনবরত লাথি মেরে যাচ্ছে মেজ ভাইয়ের হাতে এবং বলছে, তোকে তো নিয়েই ছাড়বো রে, তোকে কেউ বাঁচাতে পারবে না। এই বলেই ওই ভয়ঙ্কর চেহারার মহিলাটা বিভৎস রূপ ধারণ করেছে। এমনিতে তো কালো কুচকুচে ছিল তখন, তাও মানুষের মতো মনে হচ্ছিল। এরপর তার চেহারাটা বিভৎস রূপ ধারণ করে, যা ভাষায় প্রকাশ করবার মতো নয়। আর এই যে ক্রমাগত লাথি মারছিল হাতে,
হাত দিয়ে তো গাছটা জড়িয়ে ধরে রেখেছিল, যার কারণে ওই গাছের একদম উপর থেকে মেজ ভাই নিচে পড়ে যান। নিচে পড়ার সময় আগে আম গাছের একটা ডালের উপরে পড়ছেন, এরপরে গাছের ডাল ভেঙে মাটিতে পড়ে যান। পড়ার পর মেজ ভাই অজ্ঞান হয়ে যান। এদিকে এই যে যিনি ডেকে নিয়ে আসছিলেন আনোয়ার মুন্সি, উনি মেজ ভাইকে কোলে তুলে নিয়ে সরাসরি তার বাড়ির ভিতরে নিয়ে যান, মাথায় তেল পানি দিতে থাকেন, কারণ উনি তো গাছে উঠিয়েছেন, ছেলেটা উপর থেকে পড়ে গেছে, দুর্ঘটনা ঘটে গেছে, এখন উনি কি জবাব দেবেন, ওনার মধ্যে তো ভয় কাজ করছে। মেজ ভাই যখন গাছ থেকে পড়ে গেছেন তখন কিন্তু বিকট একটা শব্দ হয়েছে। ওই শব্দ পেয়ে আবির ভাইয়ের মেজ আপা নাজমুন নাহার বলাকা, তার সেজো আপা, তারপরে আরেকজন বোন শামসুন নাহার আক্তার সালমা আপা, ওনারা ছুটে গেছেন। গিয়ে দেখেন গাছের নিচে সুপারি ছড়িয়ে ছিটিয়ে আছে, আর একটা আম গাছের বড় ডাল নিচে ভেঙে পড়ে আছে। এরই মাঝে চারদিকে মেজ ভাইকে খোঁজাখুঁজি শুরু করে দেওয়া হয়। মাত্র ঘন্টা খানেকের ভেতরেই পৃথিবীটাই যেন ওলট পালট হয়ে যায় ওনাদের পরিবারের। এর কিছুক্ষণ পর আবির ভাইয়ের বাবা, আবির ভাইয়ের বড় ভাই এবং ওনার মা ও ভাই বোনেরা আনোয়ার মুন্সির বাড়িতে যান। গিয়ে দেখেন ভেতর থেকে দরজা দেয়া। তখন দরজা ভেঙে ওনারা ভিতরে ঢুকে দেখেন এই আনোয়ার মুন্সি সহ তার স্ত্রী সন্তানেরা মেজ ভাইয়ের যত্ন করছে। মেজ ভাই অবশ্য তখন কথাও বলছে। মেজ ভাই বলেন যে না, তেমন কিছু হয় নাই, ব্যথা পাইছে একটু। এই তখন এই আনোয়ার মুন্সি হাত জোর করে আবির ভাইয়ের বাবার কাছে ক্ষমা চান যে ওনার আসলে ভুল হয়ে গেছে, তাকে গাছে উঠিয়েছে আর কি। আবির ভাইয়ের বাবা বেশ ক্ষমতাশালী এবং রাগী মানুষ হলেও উনি ছিলেন কোমল হৃদয়ের অধিকারী এবং একজন ক্ষমাশীল ব্যক্তি। তিনি প্রতিশোধ না নিয়ে আনোয়ার মুন্সিকে ক্ষমা করে তার ছেলেকে নিয়ে বাড়িতে চলে আসেন। তো মেজ ভাইকে তৎকালীন সাগরদী মেডিকেল নামে পরিচিত বর্তমান বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসা করানো হয়। তিনি সুস্থ এবং স্বাভাবিক হয়ে যান আল্লাহর রহমতে 2 সপ্তাহের ব্যবধানে। এরপর আবার সকল কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করে। একদিন গভীর রাতে আবির ভাইয়ের মা স্বপ্নে দেখেন সেই কালো কুৎসিত বিভৎস মহিলা লাল একটি শাড়ি পরে ওনাদের বাড়ির উঠোনে এসে দাঁড়ায়, আর ওনার মাকে বলছে, তোর ফল আমি নিয়ে গেছি, এখন শুধু সময়ের অপেক্ষা। এই বলে বিভৎসভাবে নাকি হাসতে থাকে। এ সময় স্বপ্নের ভিতর ওনার আম্মা ওই মহিলাকে দূর দূর করে তাড়িয়ে দেন বাড়ি থেকে। তবে ওই বাড়ির উঠোন থেকে যাওয়ার সময় ওই বিভৎস মহিলা নাকি স্বপ্নের মধ্যেই আবির ভাইয়ের মাকে বলেছিলেন যে অনেক কিছু নেব রে, অনেক কিছু নেয়ার বাকি আছে, শুধু এইটা না, আর অনেক কিছু নেব। এই বলে ওই বিভৎস মহিলাটাকে হাসতে হাসতেই নাকি ওই উঠোন থেকে অন্যদিকে চলে গিয়ে অদৃশ্য হয়ে যায়। এরকম চলতে চলতে প্রায় 3 মাস অতিবাহিত হয়ে যায়। এরপর হঠাৎ করে এই মেজ ভাইয়ের মাথায় প্রচন্ড ব্যথা শুরু হয়, আর তার সবসময় বমি বমি ভাব মনে হতো আর কি। তাকে তখন নেওয়া হয় রাজাপুর উপজেলা সদর হসপিটালে। বলে রাখা ভালো, ওই সময় কিন্তু সরকারি হাসপাতাল ছাড়া কোনো প্রকার বেসরকারি হসপিটাল বা ক্লিনিক আশেপাশে খুব একটা ছিল না। পরে ওখান থেকে ডাক্তার যখন দেখানো হয়, ডাক্তার মেজ ভাইকে দেখে বলেন অবস্থা তো জটিল মনে হচ্ছে, বরিশাল সাগরদী মেডিকেলে নিয়ে গেলে ভালো হবে। আবার বরিশাল সাগরদী মেডিকেলে নিয়ে যাওয়া হয়, যেটা বর্তমানে বরিশাল এই যে শেরে বাংলা মেডিকেল কলেজ হসপিটাল আর কি। ওখানে নিয়ে আসার পর তৎকালীন ব্রেন বিশেষজ্ঞ একজন সার্জন ছিলেন, তিনি পরীক্ষা নিরীক্ষা করে দ্রুত ঢাকার পিজি হসপিটালে রেফার করেন। এরপর পিজি হসপিটালে প্রায় 2 মাস চিকিৎসা করার পর ডাক্তার বলেন যে ব্রেন একটা স্পট দেখা যাচ্ছে, যদি সম্ভব হয় আরো উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যেতে। বর্তমান যে চেন্নাই, এই চেন্নাইয়ে মাদ্রাজ মেডিকেল মিশন বিশেষায়িত হসপিটাল যেটা রয়েছে, চেন্নাইয়ের পূর্ব নাম তো মাদ্রাজ, তো ওই সময়ে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। এনামুল হক আবির ভাইয়ের বাবা একজন উচ্চশিক্ষিত মানুষ ছিলেন। তিনি বুঝতে পারলেন যে তার ছেলের অবস্থা বেশি একটা ভালো না। তিনি খোলামেলা ভাবে ডাক্তারের সাথে আলাপ আলোচনা করার চেষ্টা করলেন। ডাক্তার জানান যে পরীক্ষায় যতটুকু ধরা পড়েছে তাতে তেমন একটা ক্রিটিক্যাল কোনো একটা বিষয় যে আছে মনে হচ্ছে না, যেহেতু ব্রেইনের একটা বিষয়, আরো উন্নত চিকিৎসা তো করার দরকার, যেটা এই পিজি হসপিটালে নেই। এরপর শুরু হয় মেজ ভাইকে ভারতের তৎকালীন মাদ্রাজ মেডিকেল মিশন বিশেষায়িত হসপিটালে নেয়ার তোড়জোড়।
টাকা পয়সার তো একটা ব্যাপার ছিল। এর মধ্যে 1 বছরে কয়েক লক্ষ টাকা শেষও হয়ে গেছে। আবির ভাইয়ের মায়ের প্রায় 1 সের ওজনের স্বর্ণের গহনা বিক্রি করা হয়েছিল, যার ওজন প্রায় 1 সের। পাশাপাশি 20 বিঘা জমি নগদ টাকায় বিক্রি করা হয় চিকিৎসা করানোর জন্য। ভারতে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় 6 মাস চিকিৎসার পর আগের থেকেও আল্লাহর রহমতে বেশ সুস্থ হয়ে ওঠেন মেজো ভাই। পর ডাক্তারের পরামর্শে মেজো ভাইকে নিয়ে আসা হয় দেশে। প্রায় 3 মাস সুস্থ থাকার পর আবার শুরু হয় প্রচন্ড মাথায় যন্ত্রণা। পুনরায় আবার তাকে নিয়ে যাওয়া হয় ঢাকার পিজি হসপিটালে। বলে রাখা ভালো, ওই সময় ওনাদের এলাকার ওই সময়ের আর কি উপজেলা চেয়ারম্যান মোকসেদ মৃধা, ওনার ছেলে ইংল্যান্ড থেকে ডাক্তারি পড়ে এসেছিলেন। এরপর উনি পিজি হসপিটালের নিউরো সার্জন হিসাবে কাজ করছিলেন। তার তত্ত্বাবধানেই মূলত মেজো ভাইয়ের চিকিৎসা শুরু হয়। তৎকালীন ঢাকা পিজি হসপিটালের নিউরো সার্জন প্রধান বিশেষজ্ঞ ডাক্তার রশিদ উদ্দিন আহমেদের তত্ত্বাবধানে ব্রেইনের যেই মেইন চিকিৎসা, এটার মূল কাজগুলো শুরু হয়ে যায়। আবির ভাইয়ের মেজো ভাই মোহাম্মদ শহীদুল ইসলাম ছিলেন খুবই সুদর্শন। এলাকাবাসীর মতে তার মতো সুদর্শন ছেলে নাকি ওই সময় ওনার ওই উপজেলায় খুব একটা দেখাই যেত না। উনি অসুস্থ, পিজিতে ট্রিটমেন্ট উনি নিচ্ছেন। অসুস্থ হলেও উনি ছিলেন খুবই ডানপিটে এবং চঞ্চল প্রকৃতির। এই যে অসুস্থতা যে ওনার আছে, এর পরেও মাঝে মাঝে উনি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে নামাজ পড়ার জন্য আসতেন। তৎকালীন খতিব আল্লামা হজরত মাওলানা ওবায়দুল হক রহমাতুল্লাহ আলাইহের সাথে ওনার ভালো পরিচয় হয়। উনিও মেজো ভাইকে খুব আদর করতেন আর নাতি বলে সম্বোধন করতেন। এরই মাঝে আবির ভাইয়ের মাকে স্বপ্নে ওই ভয়ঙ্কর মহিলা আবারও ভয় দেখানোর চেষ্টা করে। এরই মাঝে হয় কি, আবির ভাইয়ের মা ওই মোহাজ্জেল ওঝা যিনি, তাকে খবর পাঠান। উনি পরদিন আসেন ওনাদের বাড়িতে। তিনি বাড়িতে প্রবেশ করার আগেই থমকে দাঁড়ান এবং বলে ওঠেন, এ কি সর্বনাশ, এ কি ভয়ানক কাণ্ড। এই বলেই উনি বাড়িতে প্রবেশ না করে ফিরে যান। ওই রাতেই এই মোহাজ্জেল ওঝা ওই ভয়ঙ্কর চেহারার কালপরীকে হাজির করতে সক্ষম হন। কেন এই পরিবারের ক্ষতি সে করছে, এটা জানতে চাওয়া হয়। ওই সময় এই কালপরী জানান যে নতুন যে ঘরটি তৈরি করা হয়েছে, ওই ঘরটির একটা অংশ ছিল কৈলাস কর্মকার নামের একজন ধনাঢ্য ব্যক্তির পরিত্যক্ত ঘর। এই কৈলাস কর্মকার উনি একটা সময় দেশ ছেড়ে চলে গিয়েছিলেন। আর কৈলাস কর্মকার আবার দেশে ফেরত এসে 1985 সালের দিকে তাদের এই পরিত্যক্ত জায়গাটা মূলত বিক্রি করে দিয়ে যান। আর বিক্রি করে দেওয়ার পর এই জায়গাটা কিনে ফেলেন এনামুল হক আবির ভাইয়ের বাবা। এরপর কৈলাস কর্মকার আবারও ভারতে চলে যান, আর উনি ফেরত আসেন নাই, ওইভাবে স্থায়ীভাবে আর ফেরত আসেন নাই। এমনি কালে ভদ্রে হয়তো বা আত্মীয় স্বজনের সাথে দেখা করতে এসেছেন, কিন্তু এমনিতে আর ফেরত আসেন নাই। ওই জায়গাতে ঘর নির্মাণ যখন করা হয়, তখনই সমস্যাটার সূত্রপাত হয়। তৎকালীন এই এনামুল হক আবির ভাইয়ের মেজো ভাই সহ ওনার ভাই বোনের সংখ্যা 8 জন। উনি তখনও হন নাই, অর্থাৎ ওই সময়টাতে উনি তখনও জন্মগ্রহণ করেন নাই। আর এত বড় ঘর তৈরি করার উদ্দেশ্য ছিল, কারণ ওই সময় অনেকগুলো সন্তানাদি হয়েছে তার। ওই সময় ঘরগুলো বেশি বড় করে তৈরি করা হতো গ্রামে, কারণ অনেক আত্মীয় স্বজন আসতো। ছেলে মেয়ে বিয়ে দিলে তাদের আত্মীয় স্বজনরা বেড়াতে আসবে, ছোট ঘর তৈরি করলে তো আর হবে না। ঘরটা তৈরি করার সময় সুন্দরী কাঠ, শাল কাঠ, লোহা কাঠ, এগুলোর সংমিশ্রণে তৈরি করা হয়েছিল। এই জায়গার এক অংশে ওই কালপরী এবং তার পরিবার বসবাস করত। একসময় কৈলাস কর্মকার নাকি তাকে পূজাও করত। কৈলাস কর্মকার যখন এই বাড়ি ছেড়ে চলে গেছিলেন অনেক দিনের জন্য, এরপরে ওই কালপরী ওখানে রয়ে গেছে। ঘরগুলো যখন ধ্বংস হয়ে গেছে, তখন ওই কালপরী সুপারি গাছ, আম গাছ, গাব গাছ এগুলোতে আশ্রয় গ্রহণ করে। যখন নতুন করে আবির ভাইরা ঘর উত্তোলন
করছিলেন, তখন অনেকগুলো গাছ যখন কেটে ফেলে দেওয়া হয়, তখন এই কালপরিটা আম গাছের সাথে লাগোয়া একটা সুপারি গাছে আশ্রয় গ্রহণ করে। মূলত এই মেজ ভাই ওই সুপারি গাছটাতেই উঠেছিলেন। এই কারণেই ওই কালপরি ক্ষিপ্ত হয়ে ওনাদের পরিবারের ক্ষতি করতে থাকেন। এছাড়া এই যে কালপরির আবাসস্থল নষ্ট হয়ে গেছে, এটা তো তার ক্ষিপ্ততার অন্যতম একটা কারণ। কথিত আছে এই কালপরি এতটাই শক্তিশালী ছিল যে তাকে রোধ করার ক্ষমতা কোনো ওঝা কিংবা কবিরাজের পক্ষে আসলে সম্ভব ছিল না। ধীরে ধীরে আবির ভাইদের সুখের সংসারে নেমে আসে কালো বিষাদের ছায়া। ধ্বংস হতে থাকে একের পর এক সম্পদ। ওনাদের একটি ইট ভাটা ছিল ওই সময়। ওই ইট ভাটাতে কাজ করতে গিয়ে একজন মিস্ত্রি আগুনের মধ্যে পড়ে নিহত হন। এছাড়াও চতুর্দিক থেকে বিপদ আপদ আসছে তো আসছেই। এরই মাঝে মেজ ভাইয়ের অপারেশনের জন্য আরো অনেক টাকা দরকার হয়। তখন আবির ভাইয়ের বড় ভাই মোহাম্মদ নওশের জামিল, যাকে ওনারা দাদা ভাই বলে ডাকেন, তিনি বাড়িতে আসেন টাকা সংগ্রহ করার জন্য। ঠিক এরই মাঝে ঘটে যায় ভয়ঙ্কর একটি ঘটনা। মেজ ভাইয়ের অপারেশনের 3 দিন আগে ওনাদের গোয়াল ঘরে ভোর রাতে হঠাৎ করে গরুগুলো অস্বাভাবিকভাবে চিৎকার করতে থাকে। সকাল 7টার দিকে শুরু হয় গোয়াল ঘরে মৃত্যুর মিছিল। সকাল থেকে বিকাল এই সময়ের মধ্যে গোয়াল ঘরে 26টি গরু মারা যায়। গরুগুলো মৃত্যুর পূর্বে লাফাচ্ছিল এবং শরীরটা ঘষছিল বিভিন্ন শক্ত জায়গার সাথে। এমন ভাবে ঘষছিল যে ঘষার কারণে শরীর থেকে কাঁচা চামড়াগুলো উঠে যেতে থাকে। শরীর থেকে কাঁচা চামড়াগুলো উঠে গেলে কেমন যন্ত্রণা হতে থাকে, তারপরও মনে হচ্ছিল যে এই গরুগুলো শরীরে এমন যন্ত্রণা হচ্ছে যে ওরা এত জোরে তাদের শরীর শক্ত জিনিসের সাথে ঘষে হয়তো বা তারা তাদের যন্ত্রণা লাঘব করার চেষ্টা করছে। কি হয়েছে বোঝা যাচ্ছিল না। এক পর্যায়ে 26টি গরু মারা যায় এই সকাল থেকে বিকালের মধ্যে। এরই মাঝে আবির ভাইয়ের বাবা ঢাকায় মেজ ভাইয়ের অপারেশনের সকল প্রস্তুতি গ্রহণ করেছেন। চিকিৎসকদের মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং সর্বোচ্চ সতর্কতা এবং গুরুত্বের সাথে অপারেশনের প্রস্তুতি নেওয়া হয়। এদিকে আবির ভাইয়ের আম্মা টাকা পয়সার ব্যবস্থা করে আবির ভাইয়ের বড় ভাইকে অর্থাৎ দাদা ভাইকে দিয়েছেন, তাড়াতাড়ি যাও ঢাকায় টাকাগুলো নিয়ে যাও। অন্যদিকে 1990 সালের 12ই রবিউল আউয়াল ওনার মেজ ভাইকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পর অপারেশন যখন শুরু করা হয়, যেহেতু তার ব্রেইন অপারেশন, যখনই অপারেশনের জন্য খুলিটা মানে মাথার উপর যে খুলিটা এটা খুলে ফেলা হয়, তখন ডাক্তাররা অবাক হন, ভয়ও পান। কারণ হচ্ছে ওনারা যতটুকু পরীক্ষা নিরীক্ষা করেছিলেন তাতে মনে হয়েছিল ব্রেনে কোনো একটা জায়গাটা স্পট আছে, রক্ত জমাট বেঁধে আছে, এরকম কিছু। কিন্তু ওনারা দেখতে পান বিশাল বড় একটা টিউমার তার মাথার ভেতরে। এটা কিভাবে সম্ভব? এটা তো ধরা পড়ে নাই। ওই সময় অবস্থা এতটা ক্রিটিক্যাল হয়ে যায়, 22 ব্যাগ রক্ত আনা হয়েছিল। রক্ত দিলেও নাকি ওই রক্ত শরীরে কার্যকর হচ্ছিল না। শেষ দিকে আবির ভাইয়ের বাবা উনি পাগলের মতো হয়ে যান, কি করবেন না করবেন বুঝতে পারছিলেন না। মাথায় এত বড় টিউমার যেটা দৃশ্যমান হয়েছে, ডাক্তাররা তো অবাক যে এরকম টিউমারে তো কোনো মানুষ বেঁচেই থাকে না। অথচ ওনারা মনে করেছিলেন যে একটা স্পট বা রক্ত জমাট হয়ে আছে এরকম কিছু, এই জন্যই অপারেশনটা শুরু করেছিলেন। একটা পর্যায়ে আবির ভাইয়ের বাবা ওনার শরীর থেকে 2 ব্যাগ রক্ত দিয়েছিলেন। শুধু ওই 2 ব্যাগ রক্তই তার শরীরে কিছু সময়ের জন্য কার্যকর হয়েছিল। জটিল এক অপারেশন শুরু হয়ে যায়, যেহেতু মাথার ব্রেইনটা খুলে ফেলা হয়েছে, মাথার খুলিটা খুলে ফেলা হয়েছে। মাথার ব্রেইনের উপরে এত জটিল একটা অপারেশন শুরু হয়ে গেল। আর এই ধরনের একটা অপারেশনের জন্য ডাক্তাররাও প্রস্তুত ছিলেন না, কেননা ওনারা যেই চিন্তা করে মেডিকেল বোর্ড গঠন করে যে সিদ্ধান্ত নিয়ে অপারেশন শুরু করেছিলেন, এখন তো টোটালটাই উল্টোটা। এখন ওনারা কি করবেন? এদিকে 2 ব্যাগ রক্ত দেওয়ার কারণে শারীরিকভাবে বেশ দুর্বল হয়ে পড়েন আবির ভাইয়ের বাবা। উনি কি কারণের জন্য নিচে গিয়েছেন
কিছুক্ষণ পর আবার যখন ফেরত আসছেন, হঠাৎ করে দেখেন একজন ভদ্র মহিলা নার্স, তিনি কান্না করতে করতে নিচে আসছেন আর আফসোস করে বলছেন, আহারে, চাঁদের মতো ছেলেটা মারা গেল রে। এই কথা শোনার সাথে সাথে আবির ভাইয়ের বাবা বলছেন যে কি হয়েছে, কোথায় মারা গেছে, কে মারা গেছে? তখন ওই মহিলা বলেন যে 204 নম্বর কেবিনের ছেলেটা মারা গেছে। এই কথা শুনে ওনার বাবা, ও শহীদ রে বলে একটা চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যান। এদিকে আবির ভাইয়ের বাবার বন্ধু বান্ধব যারা ঢাকায় ছিলেন, তারা মেজ ভাইয়ের গোসল জানাজার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। বাইতুল মোকাররমের তৎকালীন খতিব মাওলানা ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহের ইমামতিতে বাদ আসর বাইতুল মোকাররমে জানাজা শেষ করে ঢাকার আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় সমাহিত করা হয় মেজ ভাই শহীদুল ইসলামকে। ওই দিন রাতেই ওই কালপরিটা আবির ভাইয়ের মায়ের স্বপ্নে এসে বলেন, তোর কোল থেকে তো কেবল একটা সন্তান নিলাম রে, আরো বাকি আছে। এই বলে নাকি বিকট শব্দে হেসে ওঠে। মেজ ভাইয়ের মৃত্যুর দিন সকাল থেকেই ওনার মা শুধু বারবার বেহুশ হয়ে পড়ছিলেন। উনি কিন্তু তখনও জানতেন না যে তার ছেলে মারা গেছে বা কি আশয় বিষয়টা কিন্তু উনি জানতেন না। তারপরে ওনার কাছে এমনটা মনে হচ্ছিল। মেজ ভাইয়ের মৃত্যুর পর থেকে ওনাদের পরিবারে একের পর এক ভাঙন ধরে। এক পর্যায়ে 1996 সালে ওনারা ওই নতুন বাড়িটা ত্যাগ করতে বাধ্য হন। ওই বাড়িটা নাকি 62 বন্দরের ঘর ছিল, যেটা অনেক বড় বাড়ি। যারা গ্রামে ঘর বাড়ির মাপ সম্পর্কে বলছেন তারা এই 62 বন্দর কেমন হতে পারে এইটা বুঝতে পারবেন। ওই বাড়িটা ছাড়ার আগ পর্যন্ত বহু ক্ষয়ক্ষতি ওনাদের হয়েছে, সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। আর এটাও জানিয়ে দেওয়া হয়েছিল এই বাড়িতে থাকতে হলে একের পর এক রক্ত এবং প্রাণ দিতে হবে। 1996 সালের পর থেকে ওনারা তো ওখানে আর থাকেন নাই, এখনো ওই জায়গাটা ওভাবেই বিরান পড়ে আছে। নতুন করে ঘর বাড়ি তৈরি করেছেন, সেখানেই বসবাস করা হয়েছে বা এখনো করছেন তারা। আর পুরনো বাড়িতে যে গাছগুলো রয়েছে, ওনারা গাছপালা লাগান ওখানে, কিন্তু কেউ থাকেন না। ওখানে যা কিছুই লাগানো হয় বেশ ভালো ফলন হয় নাকি। প্রিয় লিসেনার্স, শহীদ ভাই উনি কিভাবে এই পৃথিবী ছেড়ে চলে গেলেন একবার ভাবুন। এই ঘটনায় বেশ কয়েকটা বিষয় রয়েছে। কালপরি তাকে ধাক্কা দিয়ে ওখান থেকে ফেলে দিল, অর্থাৎ সুপারি গাছ থেকে। এরপরেই তার সাথে বিভিন্ন সমস্যা শুরু হয়ে গেল, স্পেশালি তার ব্রেইনের সমস্যা। উনি কিন্তু কোনো উন্মাদের মতো আচরণ করেননি, তার মাথা ব্যথা হতো। আর ওই সময় কালপরি তাকে পা দিয়ে যে আঘাত করছিল, হয়তোবা এর মধ্যেই শহীদ ভাইয়ের উপরে যা করার করে দিয়েছিল। তার ব্রেইনে যে এমন ভয়ঙ্কর টিউমার হয়েছে, এটা ডাক্তাররা বুঝতে পারে নাই। পরীক্ষা নিরীক্ষায় শুধু একটা স্পট ধরা পড়েছে। এই ধরনের একটা জটিল টিউমার অপারেশন পূর্ব প্রস্তুতি ছাড়া এটা কি করা সম্ভব? নিশ্চয়ই নয়। তার যে এই ক্রিটিক্যাল অবস্থা, এটাও ডাক্তাররা বুঝতে পারেন নাই। তার শরীরে 22 ব্যাগ রক্ত কোনোভাবে কার্যকর হচ্ছিল না। ওনার রক্তের গ্রুপ ছিল ও পজিটিভ। ও পজিটিভ রক্ত তাকে দেয়া হলেও কেন কাজ করছিল না তার শরীরে, এটাও ভেবে ডাক্তাররা অবাক হচ্ছিলেন। প্রিয় লিসেনার্স, আসলে এই জিনেরা যখন কাউকে আক্রমণ করে, এভাবে ক্ষতি করতে থাকে, তার জীবনটা একদম ধ্বংস করে দেয়। আমরা বুঝতেও পারি না। আমরা মনে করি যে এটা কেন হচ্ছে, এমনটা তো হওয়ার কথা না। আসলে এর সাথে যে জাদু এবং জিনের বিষয় জড়িত আছে, এটা তো অনেকেই বুঝতে পারি না, যার কারণে এই ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন আমরা হই। এদেরকে মোকাবেলা করতে হলে নির্দিষ্ট পদ্ধতিতেই মোকাবেলা করতে হবে। ছাড়া বাড়ি, এই বাড়িগুলো যখন আমরা কেনার জন্য কথাবার্তা বলি, অনেক কম দাম, খুব খুশি হয়ে যায় আমরা, এত কম দামে আমরা বাড়ি পেয়ে যাব। অনেকের বাজেট কম থাকে, আমরা কিনে ফেলি। এরপর দেখা যায় যে আমরা কোথাও বাসা ভাড়া নিতে গেলাম, দেখা যাচ্ছে যে আমাদের যে টার্গেট ছিল তার থেকেও কম টাকায় বাসা ভাড়া পেয়ে গেছি। আমরা খুশি হয়ে যাই, সাথে সাথে অ্যাডভান্স দিয়ে ওই বাসায় উঠে পড়ি। তারপর শুরু হয়ে যায় বিভিন্ন ধরনের ঝামেলা। এই জন্য আমি আমার বলা ঘটনায় বিভিন্ন সময় বলেছি প্রিয় লিসেনার্স, সেটা হচ্ছে যে
কোনো জায়গা কেনার সময় বা কোনো বাড়ি কেনার সময় বা কোনো বাসা ভাড়া নেওয়ার সময় যদি আমরা দেখি যে অস্বাভাবিক রকমের কম টাকায় রাজি হয়ে গেছে বাড়ির মালিক, তাহলে বুঝতে হবে কোনো সমস্যা রয়েছে। হয় সেই জায়গার কাগজপত্রের সমস্যা আছে, না হলে এই ধরনের ভুতুরে সমস্যা আছে। এই জন্য এই বিষয়গুলো আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে তদন্ত করে তারপর চেষ্টা করব সেই জায়গা কেনার। বিষয়টা যেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। মেজো ভাইয়ের জন্য আমরা দোয়া করব, আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতুল ফিরদৌসের মেহমান হিসাবে কবুল করে নেন। এনামুল হক আবির ভাই যে আবেগ দিয়ে এই ঘটনাটি আমাদেরকে লিখে পাঠিয়েছেন, আমি ওই রকম আবেগ দিয়ে আপনাদেরকে শোনাতে পারিনি, এটা আমার ব্যর্থতা, আমি এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এনামুল হক আবির ভাইকেও আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি যে উনি এত কষ্ট করে ঘটনাটি লিখে পাঠিয়েছেন। আশা করি বরাবরের মতো সামনেও ইনশাল্লাহ তার কাছ থেকে আমরা আরো অনেক ঘটনা পেতে থাকব। চলে যাই ডক্টর আলিফের কাছে আবারও। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকেও হাজির হয়েছি সৌদি প্রবাসী হৃদয় ভাইয়ের পাঠানো একটি ঘটনা নিয়ে। তিনি বরাবরই আমাদের ঘটনা দিয়ে চলেছেন, যা সকলেই বেশ পছন্দ করছেন। আশা করি এবারের ঘটনাটিও সকলে ভালো লাগবে। হৃদয় ভাই বেশ কিছুদিন আগে আমাকে ঘটনাটি বলেছেন, সময়ের অভাবে লিখতে পারছিলাম না, যার কারণে মডারেটর শিমু খান আপুর হেল্প নিয়েছি। হৃদয় ভাই ফোনে যেভাবে বলেছেন ঠিক সেভাবে বলছিলাম। এই ঘটনাটা তার মার কাছ থেকে শোনা, তার মানে তিনি যেভাবে বলছেন সেভাবে বলছি। আমার আম্মা শুনেছেন আমার নানুর কাছ থেকে, আর আমার নানু শুনেছেন তার বাবার কাছ থেকে। সময়কালে অ্যারাউন্ড 1950 বা 1955-এর 55 সালের দিকে ঘটনা। আমার নানুর সঠিক সময়টা আসলে মনে নাই, অনেক দিন আগের ঘটনা। তবে নানু আইডিয়া করে বলেছেন তখন গরুর গাড়ির প্রচলন ছিল। গরু দিয়ে হাল চাষ, মহিষ দিয়ে ধান, গম, সরিষা ইত্যাদি জিনিসপত্র আনা নেওয়া হতো। এ থেকে অনুমান করা যায় যে ঘটনাটা অনেক আগের। এই ঘটনাটা আমার নানুর বাবা মায়ের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। এটা ঘটে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার পারিল বলধারা নামক একটি জায়গায়। আমি আরেকটু ভালো করে বললে শ্রোতাদের তাহলে বলতে সুবিধা হবে। শহীদ রফিকের মিউজিয়ামের দক্ষিণ দিকে 1 কিলোমিটার পরেই পারিল বাজার পড়ে, আর বাজার থেকে ডান দিকের রাস্তা দিয়ে সোজা 3 মিনিট হেঁটে গেলে একটা মাজার আছে, আর মাজারের ডান দিক দিয়ে 5 মিনিট হেঁটে গেলেই আমার মায়ের নানার বাড়ি। আর মাজারের পাশেই বয়ে গেছে ছোট্ট একটা নদী। এই নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ হয় প্রতি বছর। লোকমুখে শোনা যায় যে এই নদী নাকি অনেক বড় ছিল আগে। দিনে দিনে জনবসতি বাড়ার সাথে সাথে নদীর পানি শুকিয়ে যেতে থাকে। আমার নানুর বাড়ির বাবার পরিবার ছিল গৃহস্থ বাড়ি। তারা 2টা হাল চাষ করার বলদ আর 3টা মহিষ ছিল। বাড়ির অবস্থা গ্রামের আর 10টা পরিবারের চাইতে একটু আলাদা ছিল। তিনি নিজের কাজ নিজে একা করতেই স্বাচ্ছন্দ্য বোধ করতেন। অনেকে আছে কাজের জন্য আলাদা লোক রাখে, জমি বর্গা দিয়ে চাষ করে, কিন্তু নানুর বাবা ছিলেন উল্টো। তিনি হাল চাষ করার সময় তার নিজের ক্ষেতে নিজেই হাল চাষ করতেন, আর হালের মৌসুম শেষ হলে ব্যাপারীদের ধান, পাট, গম আনা নেওয়ায় কাজ করতেন। তো নানুদের বাসায় ছিল 3টা ঘর। ঘরের পাশে ছিল একটা গাব গাছ। আমার নানুর বাবা তিনি নতুন বিয়ে করেছেন তখন। নানুর মা সারাদিনের কাজ শেষে দুয়ার মানে ঘর ঝাড়ু দেওয়া বাকি ছিল, কারণ দুয়ারের সামনে গাছের পাতা জমে গিয়েছিল। তো ঝাড় দেওয়া শেষ হয়ে গেলে ঝাড়ু হাতে নিয়ে আমার নানুর মা ঘরে যাচ্ছিলেন। ঠিক সেই সময় তিনি দেখতে পান গাছে আধা হাত সমান একটা টিকটিকি। নানুর মা প্রথমে ভাবেন গুই সাপ, তাই তিনি কি করেন, হাতের ঝাড়টা দিয়ে টিকটিকিকে লক্ষ্য করে গাব গাছের দিকে ছুঁড়ে মারেন। আর ঝড়টা গিয়ে সেই টিকটিকির গায়ে লাগে, ঝাড়ুটা গিয়ে, এবং সেটা তাৎক্ষণিকভাবে সেখানে মারা যায়। নানুর মা হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নিজের ঘরে ঘুমাতে যায়। এর পরের ঘটনাটুকু নানুর বাবা শোনেন তার মায়ের কাছ থেকে, মানে নানুর দাদির কাছ থেকে। তো দাদি তখন নদীর পাড়ে হাঁটাহাঁটি করার জন্য যায়। নানুর দাদির বাসায় এসে হাত মুখ ধুয়ে বারান্দায় এসে বসে। হয় কি কান্নার শব্দ, করে কান্নার শব্দ করছে, শুনছে এরকম। তো দাদি চমকে উঠে, এত রাতে এইখানে এখন কে কাঁদবে? তো কান্নার উৎস খুঁজতে খুঁজতে লক্ষ্য করে ছেলের ঘরের জানালা দিয়ে কান্নার শব্দ আসছে। দাদি কৌতূহল নিয়ে জানালা দিয়ে উকিয়ে দেন। তখন দাদি দেখতে পান তার ছেলের বউ কান্না করছে। দাদি ভাবে
কয়দিন হলো ছেলেকে বিয়ে করেছি, হয়তো বাবা মার কথা মনে পড়ছে, আবার পরক্ষণেই ভাবে তার ছেলের সাথে কোনো কিছু নিয়ে মনোমালিন্য হলো কিনা, তো কিছু নিয়ে তাদের মধ্যে আবার ঝগড়া লাগলো কেন। তো দাদি জিজ্ঞেস করে, কি রে বউ, কান্দোস কেন? নানুর মা বলে যে আমার মেয়েরে মাইরা ফেলাইছে। দাদি ভাবে, কি রে, কি কয়, এসব বিয়ে হইলো মাত্র 5-6 দিন, এর মধ্যে মাইয়া পাইল কই? পরে দাদি বলে, তুই বউ, তুই কি পাগল হয়ে গেছিস? নানুর মা বলে, হ, আমার মাইয়া টিকটিকি হইয়া গাব গাছে বইসা ছিল, তোর বেটার বউ আমার মাইয়ারে ঝাড়ু দিয়া মাইরা ফেলাইছে। আমি তো সবাইরে এক এক করে মাইরা ফেলামো, এই তরে কয়ে রাখলাম। তো দাদির আর বোঝার বাকি রইল না। এটা মোটেও স্বাভাবিক কিছু না। তিনি তার ছেলের জন্য অপেক্ষা করতে লাগলেন। এর মধ্যে দাদির ছেলে ওই দিন সকাল সকাল গরুর গাড়ি নিয়ে বেরিয়ে গেছিলেন। তো ছেলে বাড়ি আসার পর দাদি বললেন, ওই তোর বউরে গাব গাছের জিনটা ভর করছে, তাড়াতাড়ি কবিরাজ দাই কান বাড়িতে। তো আগেকার দিনের মানুষরা এই ধরনের এক্সপ্লেনেশন ইজিলি করতে পারতেন, যে কাউকে ভর করেছে বা কারো ভিতরে জিন ঢুকেছে, বা কেউ ওই যে বলে জিন ভূত শরীরের মধ্যে ঢুকে যাওয়া আর কি। তো বউয়ের কিছু হয়ে গেলে তোর বাবা মারে কি জবাব দিমু? তো নানুর বাবা মাজারে যে খাদেম থাকে ওনার কাছে গিয়ে সব ঘটনা বলেন। খাদেম সাহেব বলেন, আচ্ছা ওনাকে নিয়ে আসেন এখানে। সে সময় মাজারের সামনে একটা ব্রিজ ছিল। তো নানুর মা তখন নানাকে বলে, কিছুতেই সে মাজার যাবে না। উল্টো তার ভেতর থেকে পুরুষ কণ্ঠে বলে ওঠে, আমারে নিয়ে যাইতে পারবি না ওই মাজারে, কিছুই হব না আমার, আমি এর উচিত বদলাটা তো নিয়েই ছাড়মু, কাউরে ছাড়মু না। নানুর বাবা তখন 2-3 জন মিলে জোর করে মাজারের সামনে নিয়ে আসে। সবাই একটা ব্যাপার দেখে অবাক হয়ে যায়। ব্রিজ পার হওয়ার সাথে সাথে নানুর মা অজ্ঞান হয়ে যায়। ব্যাপার কি? খাদেম সাহেব আসেন, এসে দেখে বলেন যে মাজারের এরিয়া যেখান থেকে শুরু হয় সেই ব্রিজটার ওপার পর্যন্ত সেই খবিশ জিনটা আসতে পারে, কিন্তু ব্রিজের এপারে আর এই মাজারের এরিয়ার মধ্যে জিনটা প্রবেশ করতে পারে না। আমি ঝাড়ফুঁক করে দিচ্ছি আর পানি পড়াও দিয়ে দিচ্ছি, সমস্যা হবে না আশা করি। আর যদি দেখেন সেই জিনটা ভর করেছে তাহলে এই পানি পড়াটা ছিটিয়ে দিবেন। নানুর মাকে বাসায় নিয়ে আসেন, সবাই কিছুদিন তাকে নজরে নজরে রাখেন। একদিন সন্ধ্যার পর আবারও নানুর মা কান্নাকাটি শুরু করে দেয়। নিজের গলা নিজেই অনেকক্ষণ চিপে ধরেছিলেন। নানুর বাবা দাদি কেউ তার হাত ছুড়াতে পারছিল না, তিনি এমন ভাবে ধরে রেখেছিলেন নিজের গলায়। নানুর বাবা দৌড়ে গিয়ে পড়া পানিটা নিয়ে আসে, তার শরীরে ছিটিয়ে দেয়। ছিটিয়ে দেওয়ার সাথে সাথে তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। তাকে নিয়ে যাওয়া হয় মাজারে। খাদেম সাহেব তার মতো করে রিচুয়াল শুরু করেন। রিচুয়ালের মাধ্যমে একটা জিন হাজির করেন, সেই জিনটা যেটা তার ভর করেছিল। জিন আসার পর বলতে থাকে যে, ভেতর থেকে বলতে থাকে, কি রে খাদেম, তুই মানে ডাকছস কেন? খাদেম সাহেব বলে, এই তুই মেয়েটাকে ছেড়ে দে, না হলে তোকে এখান থেকে আমি যেতে দেব না, মানে জীবন নিয়ে যেতে দেব না। তুই কি চাস বল, আমি দেখি তোর চাওয়া মতো আমরা কিছু দিতে পারি কিনা। জিন তাচ্ছিলের সুরে বলে যে, কিচ্ছু নেওয়ার যদি হইতো তো কবেই নিয়ে চলে যেতাম, আমার তো কিছু দরকার নাই, আমার দরকার একটা জানের। তুই আমার সবার জান দিয়া দে, আমি লইয়া যাইগা। আর যদি না পারস তাহলে আমার রাস্তায় আসার চেষ্টা করিস না। যদি আসস তাহলে তোর জান তো নিবই, সাথে সবার জান নিব। দিবি নাকি সবার জান? দে, সবার জানটা আমারে দিয়া দে। না খাদেম, বিনিময় তুই যা চাস তাই দিব। খাদেম সাহেব বলে, তুই কি আমার সাথে ফাজলামি করছিস? তারা ফাজলামের কি ফল হয় তোকে আমি দেখাচ্ছি। খাদেম সাহেব দোয়া পড়তে থাকে, সূরা পড়তে থাকে আর ফু দিতে থাকে। জিনটা বলে, ওই খাদেম আর দোয়া পড়িস না, আমার গা জ্বালা করছে, আমি মরে গেলাম। চিৎকার করছে, থাম খাদেম থাম। খাদেম সাহেব বলে, তুই যাবি কিনা আগে এটা বল। জিনটা তখন অনুনয় বিনয় করে বলে, হ্যাঁ হ্যাঁ যাব, আমার একটা আবদার আছে। তো লাইনে চলে আসলো। খাদেম সাহেব বলে, আচ্ছা বল, কি চাস তুই? জিন বলে, আমার মেয়েরে তো মেয়েরাই ফেলছে, ওরে তো আমি আর পাবো না। একটা কাজ করো, ওই বাড়ির যে 2টা ষাঁড় গরু আর 3টা মহিষ আছে ওগুলা আমারে দিয়া দে, একবার দিয়া দিবার কও, তাহলে ছেড়ে চলে যাবো। খাদেম সাহেব বলে, তুই আবার আমার সাথে মজা করছস? ওগুলো যদি তোরে দিয়ে দিলে ওরা চলবে কিভাবে? জিনটা বলে, আমি কিছু জানি না, জানতেও চাই না, শুনতেও চাই না। তুই ওগো ক্ষতির কথা ভাবস, আর আমার যে অনেক বড় ক্ষতি হয়েছে এটা তো ভাবলি না। আমি ওদের ক্ষতি করতে চাই।
আর আমি তো এখন ওগো জান চাইতেছি না, আমি গরু মহিষ চাচ্ছি। এগুলা গেলে ওরা আবার কিনতে পারবো, কিন্তু জান গেলে কি পারবো রে? খাদেম সাহেব বলে, এটা হবে না তো বাছা, তুই যদি মোরগ চাইতি, ছাগল চাইতি, তাহলে আমরা চিন্তা করতাম। তুই যদি বড় কিছুতে হাত দিয়ে ফেলছিস, আর তোরে যদি গরু মহিষ দিয়া দেই, তাহলে ওরা কিভাবে চলবো? এটা পারবে না, অন্য কিছু লাগলে বল। তর্ক বিতর্ক চলে। খাদেম সাহেব আর সেই জিনের মধ্যে। একটা সময় যখন দেখে কোনোভাবেই জিনকে আয়ত্তে আনতে পারছে না, তখন সেই জিনকে আটক করে বোতলবন্দি করে রেখে দেয়। বোতলবন্দি করার আগে জিন বলে, আমার আটকাবি, দেখি তুই কত বছর আমার আটকে রাখতে পারস, আর যেদিন আমি মুক্তি পাবো সেদিন আগে তোরে মারবো, তারপর একজন একজন করে সবার জান নিয়ে যাব। খাদেম সাহেব নানুদের বাসায় গিয়ে বাসা বন্ধ করে, নিয়মিত পানি পড়া খাওয়ার জন্য এবং সারা বাড়িতে ছিটিয়ে দেওয়ার জন্য বলে দেয়। এভাবে চলার পর প্রায় 6-7 বছর কেটে যায়। এর মধ্যে আমার নানুর জন্ম হলো। নানুর যখন 5-6 বছর বয়স, তখন তার কিছু মাস পরে স্বাভাবিকভাবে সেই মাজারের খাদেম সাহেব মারা যান। তো তখন ছিল ক্ষেতে হাল চাষ করার মৌসুম। ক্ষেতে ধান লাগানো আর মাটিতে সার দিয়ে হাল বাইয়ে মাটিকে ফসল বোনার উপযোগী করে তোলা হতো। তো আম্মুর নানা প্রত্যেক দিন 3টা কি 4টার দিকে গরু নিয়ে যেতেন নিজের ক্ষেতে হাল চাষ করবার জন্য। আনুমানিক রাত 12টার দিকে, আন্দাজ করেই বলা গেল রাত 12টার দিকে গরু আর লাঙ্গল নিয়ে খেতে চলে যেত। তখনকার সময় রাত 12টা মানে অনেক রাত। তার উপর হারিকেন কুপি জ্বালানো হতো। বিদ্যুতের ছিটে ফোটাও ছিল না। তো পারিল মাঠের পাশে যে ব্রিজ আছে, তখনকার সময় এখানে ব্রিজ ছিল না, বাঁশের তৈরি সাঁকো ছিল, আর পানিও ছিল না। গরুর গাড়ি চলাচলের কারণে হালকা কাদামাটি ছিল। গাড়ি নিয়ে যখন সেই জায়গায় আসেন, তখন একটা জিনিস দেখে প্রচুর ভয় পেয়ে যান। দেখতে পান খালের ডান দিকে 1 পা, বাম দিকে 1 পা, লাল টকটকে, দাঁতগুলো বেশ বড়। নানুর বাবাকে সেই জিনিসটা বলছে, কিরে যাবি না? আয় আমার নিচ দিয়ে যা, আয় তোরে কিচ্ছু বলবো না। নানুর বাবা তো বুঝতে পারছে যত যাই হোক নিচ দিয়ে যাওয়া যাবে না। নানুর বাবা সে অবয়বকে বলছে, না আমি তোর নিচ দিয়ে যাব না, দেখ আমার এমনিতেই কাজের অনেক দেরি হয়ে গেছে, তুই চলে যা, আমার পথ আটকে রাখিস না। সে অবয়ব বলে, না তা তো হবে না, অনেকদিন পরে তোরে পাইছি, আজকে তোরে ছাড়া যাব না রে। নানুর বাবা সিগারেট খেতেন না, কিন্তু তিনি সিগারেট সবসময় তার গাড়িতে রাখতেন। তিনি কি করেন, সাথে সাথে একটা সিগারেট ধরিয়ে নেন, কিন্তু সিগারেট কোনো কাজ হয় না। সে অবয়বটা রাস্তা আটকেই রেখেছে। এটা দেখে নানুর বাবা অনেক রেগে যায়, বলে যা। এমনিতে তিনি সাহসী ছিলেন, তো অবয়বটাকে বলে যে ঠিক আছে, তুই যখন যাবি না তাহলে দেখি কে জিতে কে হারে। বলতে বলতে কখন সিগারেটের আগুন নিভে যায় তিনি বলতেই পারেন না। সে অবয়বটা নানুর বাবাকে এসে জড়িয়ে ধরে টানা হ্যাচড়া করতে থাকে। ধস্তাধস্তি চলছিল সেখানে। এমন করতে করতে একটা সময় ফজরের সময় হয়ে যায়। চারদিকে আজান দিবে এমন একটা অবস্থা। তখন সে অবয়ব বলে, ওই আমার ছেড়ে দিয়ে আজান দিয়ে দেবে। নানুর বাবা বলেন, না তোরে ছাড়া তো যাবে না, আজকে তোর একদিন আমার একদিন, তুই আমার কাজে যাওয়ার সময় নষ্ট করছিস, তোকে যদি এখন ছেড়ে দেই তুই পরে আবার আসবি। তিনিও নাসর বান্দা। তো আমরা সাধারণত যখন কারোর সাথে ঝগড়া করি বা মারামারি করি, তখন এক হাত তার গলার ভেতর দিয়ে আর এক হাত দিয়ে টাইট করে ধরে রাখি। তো নানুর বাবা সেইভাবেই ধরে রেখেছিল সে অবয়বটাকে। পরে তিনি লক্ষ্য করেন তার হাতের নিচে একটা ধার কাক। এরপর তিনি সেই কাকের পা আর পাখা বেঁধে বাসায় নিয়ে আসেন। নানুর মাকে ডাক দিয়ে বলছে, বউ দেখে যাও আশেপাশের খড়কুটা পাও নাকি, পাইলে নিয়ে আসো, আজকে একটা খবিশকে জ্বালায়া মারবো। তো নানুর মা বলে, এই যে আপনি সকাল সকাল কি শুরু করলেন কাকের সাথে? পরে নানুর বাবা বিস্তারিত সব বললেন। মানে ওই অবয়বটা একটা সময় কাক হয়ে যায় দিনের আলো শুরু হওয়ার পর। এরপর গরুর খাওয়ার জন্য যে খড়কুটা ছিল সেগুলোর ভেতরে সেই কাকটাকে সে জ্বালিয়ে দেয়। কাকটা মারা যায়। তো ওখানে ঝামেলা শেষ হয়ে গেল। তো যখন আগুন ধরিয়ে দেয়, তিনি দেখেন বাড়ির উপরে 5-6টা কাক উঠছে আর কাকা করে ডাক দিচ্ছে। নানুর বাবা এগুলো খেয়াল না করে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে যায়। সন্ধ্যা 6টা বাজে, কিন্তু নানুর বাবা ঘুম থেকে ওঠে না। তো মা গিয়ে বাবাকে ডেকে উঠায় বলে যে এত ঘুমাইতেছে কেন, উঠে রান্না করতে হবে তো, আজকে তো বাজারও করলেন না। তিনি দেখেন 6টা বেজে গেছে, এখন যদি বাজারে যায় তাহলে তো কিছু পাবে না, আর নদীতে নতুন পানি আসছে। তো নানুর আম্মুকে বলে যে আমি গিয়ে মাছ মেরে নিয়ে আসি,
তুমি রান্নার জন্য কি কি জোগাড় করা লাগে ওগুলি কাইটা রাখো। তো নানুর বাবা জাল নিয়ে যায়, আর এই জালকে আমরা ঝাঁকি জাল বলি, যেটা ছুঁড়ে মারতে হয় পানিতে। তো জাল ফেলে পানিতে তিনি ভালোই মাছ পাচ্ছিলেন। হঠাৎ শুনতে পান পান খেয়ে কিছু খেলে যেমন শব্দ হয়, পান চাপানোর সেরকম শব্দ হচ্ছে। হাড়ির দিকে তাকিয়ে দেখেন মাছের শুধু মাথা আছে আর সব খাওয়া শেষ। তো নানুর বাবা ছিল সাহসী মানুষ, সিগারেট খেতেন না। ওই দিন তিনি একটা সিগারেট কানে গুজে নিয়েছিলেন, সেটাই জ্বালিয়ে দেন আর মাছ ধরতে লাগলেন। এখন সেই জিনটা মাছ খেতে না পেরে একজন মানুষের রূপে এসে পেছন থেকে বলে, ওই আমার জালটা দাও না, আমার জালটা দাও না, আমি একটা খেয়েও দিই। নানুর বাবা বুঝতে পারে যত যাই হোক জাল দেওয়া যাবে না, একে জাল দিলে সে আমার উপরে জাল ফেলে আমাকে মেরে ফেলবে। তো পরে উনি বলেন, তুই জানোস তুই মাছ ধরবি, তাহলে বাড়ি থেকে জাল নিয়ে এলি না কেন? মানে কনভারসেশন কন্টিনিউ করছে আর কি। সে বুঝতে দিতে চাচ্ছে না যে সে বুঝে গেছে, এখন আমি আমার জাল দিব না। এইদিকে সেই জিন রূপী মানুষটা বলছে, দাও না ভাই, একবারই তো খেয়েও দিব, মানে সে একবার ট্রাই করবে। তো এদিকে নানার সিগারেটের আগুনও প্রায় শেষের দিকে। তখন তিনি খেয়াল করে একটু দূর দিয়ে কে যেন নৌকা নিয়ে যাচ্ছে, সেটা খেয়াল করে। সেই নৌকার মাঝিকে উদ্দেশ্য করে, ভাই সিগারেট আছে নাকি? নৌকার মাঝি আবার গলা শুনে তাকে চিনে ফেলে। এটাও ভাবে, কি ব্যাপার, উনি তো সিগারেট খান না, তাহলে আমার কাছে সিগারেট চাইলো কেন? নিশ্চয়ই বিপদ হয়েছে। তো মাঝি নৌকা ঘুরিয়ে তার কাছে আসে। তখন নানুর বাবা পেছন দিকে তাকিয়ে দেখে কেউ নাই। সেই মাঝি পরে তখন নানুর বাবাকে বাড়ি পৌঁছে দেয়। তো বাবা মাছ নিয়ে আসবেন এজন্য নানু আর ঘুমাননি। নানুর বাবা যখন বাসায় ঢুকে, নানু গিয়ে মাছের হাড়ি টুকিয়ে দিয়ে দেখে মাছ নাই, শুধু মাথা পড়ে আছে। নানু জিজ্ঞাসা করেন, বাবা আজকের মাছগুলো এমন কেন? সবাই শুনে ভয় পাবে দেখে তিনি কথা এড়িয়ে যান, আর কাউকে কিছু বলে না। এরপর দিন বিকেলে তার এক বন্ধু আসে তার মেয়ের বিয়ের দাওয়াত দিতে। নানু আর তার বাবা যায় সেই বিয়েতে নৌকা নিয়ে। তো বিয়ের দাওয়াত দেখে ছোট ছোট বাচ্চারা খেলছে যায় দেখে। তো নানুকে তিনি খাইয়ে দিয়ে বলে দেন, তুমি গিয়ে খেলো, আমি যাওয়ার সময় তোমাকে ডেকে নিয়ে যাব। তিনি খেয়াল করলো রাত 1টা বেজে গেছে, বাসায় ফিরতে হবে ওই প্রোগ্রামে। আর এখন যদি বাসায় না যায় তাহলে বউকে একা বাসায় থাকতে হবে। তো এইসব ভেবে তিনি সেই বাড়ি থেকে বের হয়ে যান। বাইরে এসে নানুকে ডাক দেন, কিন্তু নানু তার ডাকে কোনো সাড়া দেন না। নানুকে কোথাও পাওয়া যাচ্ছে না। পরে নানুর বাবা একটু এগিয়ে বাড়ির নিচে গিয়ে দেখেন মাথা নিচু করে নানু আম গাছের নিচে ঝুলা ঝুলছে। ঝুলা বলতে দোলনায় দোল খাচ্ছে। নানুর বাবা কারো কাছে থেকে বিদায় না নিয়ে নানুর হাত ধরে সোজা নৌকায় উঠে যায়। তো নৌকা বাইতে লাগে। যখন ছোট খাল থেকে বড় নদীতে ঢুকবে তখন নানু তার বাবাকে বলে, বাবা ওই দেখো দুইটা নৌকা বাইচ দিচ্ছে মনে হয়। রাতে নৌকা বাইচ হচ্ছে বাবা? তো নানুর বাবা ভাবেন, কি এত রাতে নৌকা কোথা থেকে আসলো? আবার ভাবেন হয়তো অনেক দূরে গিয়েছিল, হয়তো বা নৌকা বাইচে অংশগ্রহণ করতে। তো এদিকে নানু তার বাবাকে বলেই যাচ্ছে, বাবা বাইচের নৌকার সাথে সাথে আমাদের নৌকাও নিয়ে চলো। তো মেয়ের কথা তিনি ফেলতে পারলেন না। তো এখন যতই সেই নৌকাকে ধরতে যায় ততই নৌকা তত দূরে চলে যায়। তিনি আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই মিল খুঁজতে পারছে না। কাছাকাছি যাওয়া মানে 10 থেকে 15 হাত দূরত্ব কন্টিনিউয়াসলি থাকছে, ধরতে আর পারছে না। এমন না যে সেটা খুব জোরে চলছে, আবার এমনও না যে তিনি খুব আস্তে দাঁড় বাইছেন। তো একটা সময় খেয়াল করেন তাদের নৌকা সামনের দিকে আর এগোচ্ছে না। মনে হচ্ছে কেউ তাদের নৌকা মাঝ নদীতে পেছন দিয়ে টান দিয়ে ধরেছে। নৌকার মাঝে তাকিয়ে দেখেন তার মেয়ে নেই। তার বুকটা মোচড় দিয়ে ওঠে। নৌকার চারপাশ ভালো করে দেখলেন তিনি। ভাবলেন আবার পানিতে পড়ে গেছে নাকি। আবার ভাবলেন পানিতে পড়ে তো শব্দ হওয়ার কথা, কিন্তু তিনি তো কোনো শব্দ পাননি। ভালো করে দেখলেন, কিন্তু নাই, কোথাও নেই, নানু কোথাও নেই। একটি মাত্র মেয়ে, তিনি কেঁদে ফেললেন। যখনই চোখ মুছেন তখনই দেখতে পেলেন বাইচের নৌকা পেছন দিক দিয়ে আসছে, কিন্তু তিনি নৌকা নিয়ে সরতে পারছেন না। একটা কথা সবাই জানেন যে বাইচের নৌকা লম্বায় অনেক বড় হয় এবং বড় বৈঠা থাকে। নানুর বাবা অন্ধকারে খেয়াল করলেন একটা মানুষের অবয়ব সেই বড় বৈঠা উঁচু করে তাকে বাড়ি মারার প্রস্তুতি নিয়ে নিয়েছে। ঠিক অন্ধকারে মানুষের অবয়ব যখন আঘাত করে যেই হাত তুলছেন, অমনি নানুর বাবা আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে তার বৈঠা দিয়ে ওই নৌকা সজোরে ধাক্কা দেন। উনি দেখেন নৌকা বাম দিকের খালের ভেতর ঢুকে পড়ে। এই খাল দিয়ে এগিয়ে গেলে নদীর সাইডে একটা বট গাছ পড়ে। এই খাল এতটাই ছোট যে ছোট ডিঙি নৌকা নিয়ে যাওয়া সম্ভব না।
নানুর বাবা দেখেন যে সেই দুইটা বাইচের নৌকা থেকে একটা নৌকা তার যাওয়ার রাস্তা আটকে রেখেছে। যেখানে একটা ছোট নৌকা যেতে কষ্ট হয়, সেখানে এত বড় নৌকা কিভাবে? নানুর বাবা বেশ বুঝতে পারেন যে আজকে তাকে মারার চেষ্টা করা হচ্ছে। মনে মনে ভাবতে লাগলেন, এরকম করে 3 বার বেঁচে গেছি, কিন্তু আজকে যা দেখছি তাতে মনে হচ্ছে না এবার আর বাড়ি ফেরা সম্ভব। খানিকটা মনে সাহস জুগিয়ে তিনি যখন দেখেন নৌকা কিছুটা পার ছুঁই ছুঁই, ঠিক তখনই একটা লাফ দিয়ে মাটিতে পড়ে যান। আর মাটিতে পা ফেলার সাথে সাথে উনি নিজের শক্তি সঞ্চয় করে বাসার দিকে একটা দৌড় দেন। আবার পরক্ষণেই ভাবে, আমার মেয়েকে তো আমি খুঁজে পাইনি, তাহলে তাকে ছাড়া বাড়ি ফিরে বউকে আমি জবাব দিব কি? বউ তো আমার মেয়েকে না দেখলে সেখানেই মরে যাবে। আবারও ভাবেন যে আমি বাড়ি ফিরে যাই আগে, পরে লোকজন নিয়ে এসে মেয়েকে খুঁজে বের করব। পরে আল্লাহর নাম নিতে নিতে কোনোভাবে নিজের বাড়িতে বেঁচে ফিরেন। এরপর বাসায় গিয়ে অবাক হয়ে যান। গিয়ে দেখেন নানু তার বাসায় এবং নানুর সাথে সেই বন্ধু আছে। তিনি হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। কি করবে বুঝতে না পেরে নানুকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আর সেই বন্ধু নানুর বাবাকে বলে, কি রে, কাল রাত থেকে তোকে খুঁজে পাচ্ছিলাম না, কোথায় ছিলি তুই? আর এদিকে তোর মেয়ে তোকে দেখতে না পেয়ে কান্না করছিল। পরে তোকে সব জায়গায় খোঁজা শুরু করি। পরে আমার চাচাতো ভাই তোকে নৌকা নিয়ে যেতে দেখে। এদিকে তোর মেয়েরও কান্না থামছে না, তাই আমি ওকে বাসায় নিয়ে আসি। এসে দেখি তুই বাসায় পৌঁছাসনি। এরপর নানুর বাবা সব বলে তার সাথে কি কি হয়েছে। সবাই মিলে পরামর্শ করেন আর বলেন, এভাবে আর কতদিন চলবে? কিছু একটা ব্যবস্থা তো করতে হবে, না হলে কোন দিন কার কোন বড় ক্ষতি হয়ে যায়। পরে নানু দাদি বললেন, গোবিন্দল মাদ্রাসায় একজন বড় মাপের হুজুর আছে, তাকে গিয়ে সবকিছু বুঝিয়ে বল, আল্লাহ চাইলে নিশ্চয় একটা ব্যবস্থা করে দিবেন উনি। এরপর নানুর বাবা সেই হুজুরকে সবকিছু বললেন। তো ইমাম সাহেব সবটা শুনে বলেন যে আপনাদের সকলের নাম ঠিকানা দিয়ে যান তো এখানে, আমি খোঁজ খবর নিয়ে জুম্মার শেষে আপনাদের বাসায় যাব। তো বিকাল 3টার দিকে সেই হুজুর নানুদের বাসায় যায়। সবাইকে একটা ঘরে একসাথে করে হাজির হতে বলে। তো হুজুর নানুর মাকে বলেন, দেখেন আপনি 4-5 বছর আগে একটা কাজ করেছেন, সেটা জেনে করেন আর না জেনেই করেন, সন্ধ্যাবেলায় এরকম কাজ করাটা ঠিক হয়নি। আপনার একটা ভুলের জন্য আজ সবার এরকমটা হচ্ছে। এই জিনের পরিবার 2 জন সদস্যকে আপনারা এর মধ্যে মেরে ফেলেছেন, আর তারা কিছুতেই মানতে রাজি না। তাদের একটাই কথা, জানের বদলে জান চায়। একজনকে হত্যা করেছেন না জেনে, কিন্তু আরেকজনকে তো আপনারা জেনে হত্যা করলেন, যেটা খুব একটা ভালো করেন নাই। এরা আপনাদের পিছু ততক্ষণ ছাড়বে না যতক্ষণ না তারা তাদের বদলা নিতে পারছে। আমি অনেক কষ্টে তাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি, কিন্তু এর বিনিময়ে আমার একটা আবদার আছে, আর সেই আবদার আপনাদেরকে রাখতে হবে। আপনাদের বাড়ির যে গাব গাছটা আছে সেটা কেউ কাটতে পারবেন না। এরপরও যদি আমার কথা না শুনে আপনারা গাব গাছটা কাটেন, আর এরপর যদি কিছু হয় আপনাদের সাথে, তাহলে আমি এর জন্য আপনারা দায়ী থাকবেন, আর আমি এই কাজে আপনাদের কোনো সহযোগিতা করতে পারবো না। তো সবাই চিন্তা ভাবনা করে আমাকে জানাবেন। এই বলে সেই হুজুর তাদেরকে কিছুদিনের জন্য সময় দিয়ে চলে যায়। এরই মধ্যে আমার নানুর বাবা হঠাৎ একদিন ভর দুপুরবেলা কাজ থেকে ফিরে এসে বলছে তার শরীরটা আজকে আর চলছে না, ভার লাগছে। মনে হয় শরীরে অনেক ভারী বোঝা নিয়ে চলাফেরা করেছেন। তিনি কোন রকম দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমাতে যান। যদি ঘুমালে শরীরটা একটু ঠিক হয়। তো দুপুর গড়িয়া সন্ধ্যা হয়ে যায়, কিন্তু নানুর বাবা ঘুম থেকে আর উঠে না। অনেক ডাকাডাকি করার পর ঘুম থেকে উঠে দেখে যে উনি একটা সাইড নাড়াতে পারছেন না, বলতে গেলে অবশ হয়ে গেছে। সবাই চিন্তায় পড়ে যায়, হঠাৎ করে কি হয়ে গেল। তখন তার এত ডক্টর ছিল না। পাশের গ্রাম থেকে কবিরাজকে খবর দিয়ে আনা হয়। কবিরাজ অনেকক্ষণ দেখে বলে, নানুর বাবার এক সাইড বিকল হয়ে গেছে। আমরা এখন বর্তমান সময়ে যেটাকে প্যারালাইজড বলি, তখনকার আমলে। এই কথা শুনে তো সবার মাথায় আকাশ পড়া অবস্থা। যেই মানুষটা দুপুরের শরীর ভালো লাগছে না দেখে এসে ঘুমালো, তার এখন এই অবস্থা। কবিরাজ তখন কিছু তেল পরা দিয়ে যান মালিশ করার জন্য। 1 সপ্তাহ মালিশ করেন। এর মধ্যে নানুর বাবা কথা বলতে পারতেন। তাকে নানুর মা জিজ্ঞেস করেছিল, কেন, কি হয়েছে? আর ওই দিন বাসায় আসার পর বললেন, শরীর ভালো লাগছে, ভার লাগছে। তো নানুর বাবা বললেন, দেখো, ক্ষেত থেকে যখন বাড়ি আসতে হবে তখন সেই অভাবটা সামনাসামনি হয়ে যায়। আর অভাবটা তাকে উদ্দেশ্য করে বলে, তোকে আজকে একা পেয়েছি, আজ তোকে কেউ বাঁচাতে পারবে না, আজ হয় তোকে নিব না হয়তো বড় ক্ষতি করে যাব। তখন নাকি নানুর বাবার সাথে এক বেশ ধস্তাধস্তি হয়। নানুর বাবা নিস্তেজ হয়ে পড়ে। উনি অনুভব করেন ওনার শরীরে গরম কিছু দিয়ে ছ্যাক দিলে যেমন ফিল হয় সেরকম অনুভব করছিলেন তিনি। মনে হচ্ছে শরীর ভেতর থেকে জ্বলে যাচ্ছে।
কিন্তু উপরের চামড়ায় তার কোনো লক্ষণ নেই। পরে নাকি সেই অবয়বটা তার দিকে তাকিয়ে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, এই নে, আজ থেকে তোর হিসাব বরাবর করে দিয়ে গেলাম। তো এইটুকু শোনার পর নানুর বাবার আর কিছু মনে ছিল না, জ্ঞান হারিয়ে ফেলেন। তখন খেতে আরো লোক এসে তাকে অজ্ঞান অবস্থা পায়, জ্ঞান ফিরিয়ে বাড়ির সামনে পর্যন্ত এগিয়ে দিয়ে যায়। জ্ঞান আসার পর থেকেই শরীরে তেমন শক্তি পাচ্ছেন না তিনি। পরে এসে তিনি খেয়ে ঘুম দিলেন, আর নিজেকে ঘুম থেকে উঠে এই অবস্থায় পেলেন। তো নানুর মা শুনে অত হতবাক হয়ে যায়। তো নানুর বাবা সবসময় তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করতেন। আগেরকার মানুষের মধ্যে ঈমান আর আমলটা একটু ডিফারেন্ট, আবার একটু বেশিই ছিল। অসুস্থ হবার পর তেমন ভাবে নামাজ আদায় করতে পারতেন না, তাই বিছানায় শুয়ে শুয়ে কান্না করতেন আর ইশারায় নামাজ আদায় করতেন। এইসব আমার নানুর মার চোখের সামনে দেখে সহ্য করতে পারতেন না। সত্য হলেও প্রিয় মানুষ নানুর মা এর মধ্যে একজন কবিরাজের কাছে যান। সেই হুজুরের সাথে তারা আর যোগাযোগ করে নাই। সেই কবিরাজ নানুর মাকে বলে, আপনার স্বামীকে জিনে ধরেছে, এর পিছু ছাড়াতে হলে 3 রাস্তার মাথায় সেই খবিশকে ভোগ দিতে হবে। কবিরাজ যেভাবে বলে নানুর মাও সেভাবে 3 রাস্তার মাথায় ভোগ দিয়ে আসে। যেদিন আমার নানুর মা ভোগ দিয়ে আসে সেদিন রাতে নানুর বাবা স্বপ্ন দেখে সেই অবয়বটা এসে বলছে যে তোর জন্য 3 রাস্তার মাথায় ভোগ দেওয়া হয়েছে, এই ভোগ দিয়ে তুই আমার সাথে পার পেয়ে যাবি? কখনোই না, আমি আসবো তোকে নিতে, তুই প্রস্তুত থাকিস। ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে নানুর বাবা নানুর মাকে জিজ্ঞেস করে, তুমি কি করেছো এগুলা? তুমি আল্লাহকে ভয় করো না? আমার যদি মৃত্যু আল্লাহ লিখে রাখে তাহলে তো তুমি কিছু করতে পারবে না। তুমি আল্লাহর বিরোধিতা করছো, আল্লাহর কাছে সাহায্য না চেয়ে তুমি কবিরাজের কাছে গেছো। এখনই যাও, যেখানে ভোগ দিয়ে এসছো সেখান থেকে ভোগ ফেলে দিয়ে আসো। পরে নানুর মা সকালে গিয়ে ভোগ ফেলতে গিয়ে দেখে সেখানে কোনো ভোগই নাই। নানুর বাবা অসুস্থ হয়, নানুর মা প্রতিদিন রাতে জেগে বসে থাকতো নানুর বাবার কিছু দরকার হয় কিনা। 2 দিন যাওয়ার পর রাত 3টার দিকে নানুর বাবা মারা যান। সকালে সবাই তাকে মৃত অবস্থায় পায়, মুখে একটু হালকা হাসি ছিল। নানুর বাবা সবসময় নাকি নামাজ পড়ে দোয়া করতেন, মৃত্যু যদি হয় যেন তাহাজ্জুদ নামাজের সময় হয়। পরে নানুর বাবার দাফনের সকল কাজ সম্পূর্ণ হয়। আর এই 2 দিন পর নানুর মা স্বপ্নে দেখেন সেই অবয়বটা নানুর মাকে বলছে, একটাকে তো নিলাম, বাকি সব কয়টা নিব, জানের বদলে জান যাবে, হিসাব করে নিব যতদিন না পর্যন্ত হিসাব পূর্ণ হয়। এই স্বপ্ন দেখে নানুর মা চিন্তিত হয়ে যায় এবং সেই হুজুরকে খবর পাঠানো হয়। হুজুর আসার পর বলেন, আমরা আপনার কথা মতো রাজি, আমরা সেই গাব গাছটা কাটবো না। পরে হুজুর সেই কথা শুনে বলে, সেই তো হুশে আসলেন, কিন্তু সময় পার হওয়ার পর পরে হুজুরের কথা অনুযায়ী সেই গাব গাছ কাটা হলো না। 60-70 বছর এভাবেই কেটে গেল। এটা ছিল হৃদয় ভাই পাঠানোর ঘটনা। হৃদয় ভাই এই ঘটনাটি যেদিন আমাকে শুনিয়েছেন তারপর থেকে কোনো মাধ্যমে তার সাথে আমি যোগাযোগ করতে পারছি না। তার সকল সোশ্যাল অ্যাকাউন্ট অফ দেখাচ্ছে। জানি না বর্তমানে তিনি কি অবস্থাতে আছেন। সকলের কাছে তার জন্য দোয়ার আবেদন রইল, তিনি যেন আবারও আমাদের মাঝে ফিরে আসেন তার সংগৃহীত ঘটনাগুলো নিয়ে। আর আপনাদের জ্ঞাতার্থে একটা কথা বলছি, আপনাদের বহুল আগ্রহের কারণে সামাদ কবিরাজ আবারও ঘটনা পাঠাতে রাজি হয়েছেন। শীঘ্রই তার ঘটনা নিয়ে ভৌতিক কথা হাজির হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ পরাণ ভাই আপনার ঘটনার জন্য, এবং আশা করছি সামাদ কবিরাজের ঘটনা আমরা খুব শিগগিরই আপনার কাছ থেকে পেয়ে যাব ইনশাল্লাহ। ভৌতিকতা সবসময় চেষ্টা করছে মানুষের সাথে যোগাযোগ করার জন্য, যে কোনোভাবে আমরা ঘটনা কালেক্ট করতে পারি কিনা। তারপরও চেষ্টা আছে। অনেকে আমরা কিছু মানুষজন পাচ্ছি যে যারা মেইল পাঠাচ্ছেন, মেইলের মধ্যে আপনারা যে ঘটনাগুলো পাঠাচ্ছেন সেগুলোতে এক একটা লাইন দেওয়ার পরে দেখা যায় যে 8-10টা গ্যাপ দিচ্ছেন। আপনারা এটা না করে গ্যাপ না দিয়ে ঘটনাটি পাঠান। এত স্ক্রোলিং করে আসলে ঘটনা পড়া খুব কষ্ট হয়ে যায়। তো দেখা যায় যে এক লাইন লিখে অনেকে দেখা যায় যে ঘটনা পরের লাইন লিখতে 10 থেকে 20টা স্পেস দেন, যেটা হিউজ, মানে দরকার নেই। এটা না করে আপনারা ঘটনা পাঠিয়ে দিলে মনে হয় আমার জন্য ভালো হয়। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা একটু দেখবেন যখন মেইলটা চেক করবেন, মেইলটা সেন্ড করার আগে দিয়ে দেখবেন যে সেটা সাবজেক্টে গেছে নাকি আপনারা মেইল বডিতে আপনারা মেইলটা লিখেছেন। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, আশা করি আপনাদের আজকের এই সত্য ঘটনাটি ভালো লাগবে। বিশ্বাস করা বা না করা আপনাদের ওপর। তো চলুন শুরু করা যাক। নির্জন মসজিদ আর সেই নুপুরের শব্দ। চট্টগ্রামের কোনো এলাকার ভেতরটা অনেক বড়।
এবং অদ্ভুতভাবে নির্জন। দিনের বেলাতেও সেখানে মানুষের আনাগোনা খুব কম। চারিদিকে অনেক ল্যাম্প পোস্ট থাকলেও তার মধ্যে বেশিরভাগই নষ্ট। কিছু একদমই জ্বলে না, আবার কিছু মিটমিট করে জ্বলে। সন্ধ্যা নামলেই পুরো এলাকাটা যেন অন্য এক জগতে পরিণত হয়। দূরে কোথাও কুকুরের ডাক, বাতাসের শোষ শব্দ, আর চারপাশে এক অদ্ভুত নীরবতা। এই নির্জনতার মাঝেই ছিল একটি ছোট্ট মসজিদ, আর তার পাশে একটি পুরনো পুকুর। মসজিদের পাশেই ছিল আমাদের কোয়ার্টার। আমরা সেখানে নতুন নতুন উঠেছিলাম, কিন্তু এক রাতে এমন একটা ঘটনা ঘটলো যা আমি আজও ভুলতে পারিনি। সেদিন আমি আর আমার আম্মু আমার আন্টির বাসা থেকে ফিরছিলাম। ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেছিল, তাই আমরা একটি রিক্সা নিয়ে কোয়ার্টারের দিকে রওনা দিলাম। চারপাশে তখন প্রায় কেউ নেই। রাস্তার ল্যাম্পপোস্টগুলোও ঠিক মতো জ্বলছিল না, কোথাও মিটমিটে আলো, আবার কোথাও সম্পূর্ণ অন্ধকার। আমরা যখন মসজিদের কাছাকাছি পৌঁছালাম, হঠাৎ খেয়াল করলাম মসজিদের সব লাইট বন্ধ, ইমাম সাহেবও নেই। পুরো জায়গাটায় অস্বাভাবিকভাবে নিস্তব্ধ। বাতাসের শব্দ আর দূরের কুকুরের ডাক যেন আরো স্পষ্ট শোনা যাচ্ছিল। রিক্সাটা ধীরে ধীরে মসজিদের সামনে দিয়ে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ আমার কানে ভেসে এলো নুপুরের ঝনঝন শব্দ। মনে হচ্ছিল কেউ অন্ধকারের ভেতর দিয়ে ধীরে ধীরে হাঁটছে, কিন্তু আশেপাশে কোনো মানুষ ছিল না। আমি আর আম্মু দুজনে একেবারে চুপ হয়ে গেলাম। ভয়ে আমার বুক ধড়ফড় করছিল। আম্মু যে ভয় পেয়েছিলেন সেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল, কিন্তু তিনি নিজেকে সামলে শক্ত গলায় বললেন, ভয় পেও না, সূরা ফাতিহা আর আয়াতুল কুরসি পড়ো। আমি কাঁপা কাঁপা গলায় আয়াত পড়তে শুরু করলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আমি যত জোরে জোরে আয়াত পড়ছিলাম ততই সেই নুপুরের শব্দ আরো জোরে শোনা যাচ্ছিল। মনে হচ্ছিল অদৃশ্য কেউ যেন আমাদের রিক্সার পাশেই হাঁটছে। রিক্সাওয়ালাও চুপচাপ দ্রুত প্যাডেল মারছিল। কেউ কোনো কথা বলছিল না, শুধু সেই ঝনঝন নুপুরের শব্দ আর আমার কণ্ঠে কোরআনের আয়াত। কিভাবে যে আমরা মসজিদের সামনে দিয়ে পার হয়ে গিয়েছিলাম সেটা আজও আমার কাছে রহস্য মনে হচ্ছিল সময় যেন থেমে গিয়েছে। এরপর আমরা কখনোই সেই রিক্সাওয়ালাকে দেখিনি। আজও যখন আমি সেই মসজিদের সামনে দিয়ে যাই তখন মনে হয় লোকটা সেই অদৃশ্য নুপুরের শব্দ ভেসে আসছে, আমাকে সেই রাতের কথা মনে করিয়ে দিচ্ছে। পরে যখন আমি ঘটনাটা একটা পরিচিত মানুষকে বলেছিলাম, তিনি একটু চুপ করে থেকে বললেন, শুধু মসজিদের সামনে নয়, ওই পুকুরটার পাশেও আগে অনেক অস্বাভাবিক ঘটনা ঘটেছে। তার কথা শুনে আমার শরীরটা ঠান্ডা হয়ে গিয়েছিল। সেই রাতে নুপুরের শব্দ আজ আমার কানে মনে এক রহস্য রয়ে গেছে, যা অন্ধকারের ভিতরে লুকিয়ে নয়। নেক্সট ঘটনাটি একটি গ্রামের ঘটনা। তো চলুন শুরু করা যাক। গ্রামটার নাম কুড়াইল ডাঙ্গা। চারিদিকে তাল গাছ, বাঁশঝাড় আর ধানের মাঠে ঘিরে এক শান্ত গ্রাম। কিন্তু গ্রামের এক প্রান্তে এমন একটা জায়গা আছে যেখানে সন্ধ্যার পরে কেউ ভুলেও যায় না। জায়গাটার নাম শুনলেই গ্রামের মানুষের শরীর শিউরে ওঠে।
পদ্মভূষণ চ্যাটার্জির বাগান বাড়ি। একসময় এই বাগান বাড়িটি ছিল খুবই জমজমাট। বড়লোক জমিদার ছিলেন পদ্মভূষণ চ্যাটার্জি। কলকাতায় তার বিশাল ব্যবসা ছিল, কিন্তু গ্রামের এই বাগান বাড়িটা তিনি খুব ভালোবাসতেন। চারিদিকে বিশাল আম বাগান, মাঝখানে লাল ইটের দুতলা বাড়ি, পুকুর আর পেছনে ঘন জঙ্গল। লোকজন বলে পদ্মভূষণ চ্যাটার্জি মানুষটা ছিল বড়ই অদ্ভুত। দিনের বেলা তাকে খুব কম দেখা যেত। রাত হলে তিনি বাগানে হাঁটাহাঁটি করতেন। মাঝে মাঝে অদ্ভুত কিছু লোক আসতো তার বাড়িতে। তাদের মুখ ঢাকা থাকতো কালো কাপড়ে। গ্রামের বৃদ্ধরা বলেন সেই বাড়িতে নাকি তান্ত্রিক সাধনা আর কালো জাদু চলতো। তারপর একদিন হঠাৎ খবর এলো পদ্মভূষণ চ্যাটার্জি মারা গেছে, কিন্তু মৃত্যুটা ছিল খুবই রহস্যময়। লোকজন বলতো তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিন্তু মুখে ছিল ভয়ের ছাপ। যেন মৃত্যুর আগে তিনি এমন কিছু দেখেছিলেন যা মানুষের চোখে দেখা সম্ভব নয়। তারপর থেকে সেই বাড়িটা পরিত্যক্ত হয়ে যায়। বছরের পর বছর কেটে গেছে, কিন্তু কেউ আসেনি। আজও কেউ সন্ধ্যার পর সে বাড়ির দিকে যায় না, কারণ অনেকেই বলছে তারা সেখানে অদ্ভুত ছায়া, মানুষ, কান্নার শব্দ আর রাতের বেলা হাসির আওয়াজ শোনা যায়। একদিন শহর থেকে গ্রামে আসে রায়হান নামের এক যুবক। রায়হান পেশায় একজন ইউটিউবার। তার চ্যানেলে নাকি সে ভুতুরের জায়গা নিয়ে ভিডিও করে। গ্রামের বাসারে বসে চা খাচ্ছিল সে। তখনই দোকানদার রহিম চাচা বললেন, বাবা তুমি শহরের ছেলে, এসব জায়গায় যেও না। রায়হান হেসে বলল, চাচা ভূত বলে কিছু নেই, সব মানুষের কল্পনা। তখন পাশে বসা এক বৃদ্ধ ধীরে বললেন, তাহলে আজ রাতে পদ্মভূষণ চ্যাটার্জির বাগান বাড়িতে গিয়ে থাকো। রায়হান একটু হাসলো, বলল, ঠিক আছে, আজ রাতেই যাব। দোকানের সবাই চুপ হয়ে গেল, কারণ গ্রামে বহু বছর কেউ সেই বাড়িতে রাত কাটানোর সাহস করেনি। রাত ঠিক 12টার সময় রায়হান ক্যামেরা, টর্চ আর মোবাইল নিয়ে রওনা দিলেন। বাগান বাড়িটা গ্রামের শেষ প্রান্তে। চারিদিকে বীর আর আম গাছ, কাঁঠাল গাছ। দূর থেকে বাইরে দেখতে অন্ধকার একটা দানবের মতো লাগছিল। ভাঙা গেটটা ঠেলে ঢুকতেই কড়কড় করে অদ্ভুত শব্দ হলো। রায়হান ক্যামেরার দিকে তাকিয়ে বলল, বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি পদ্মভূষণ চ্যাটার্জির বাগান বাড়ির সামনে। দেখি আসলে এখানে কি আছে। বাড়ির দরজা ঠেলতেই ধুলোর গন্ধ নাকে এলো। মেঝেতে জাল, ভাঙা আসবাব আর দেয়ালে পুরনো ছবি। একটা ছবিতে দেখা গেল এক ভদ্রলোক, চোখে গোল চশমা, গম্ভীর মুখ। ছবির নিচে লেখা পদ্মভূষণ চ্যাটার্জি। হঠাৎ উপরের তালা থেকে ধূপ কিছু একটা পড়ার শব্দ এলো। রায়হান থমকে গেল। ওখানে কে? কোনো উত্তর নেই। সে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। হঠাৎ তার টর্চের আলো পড়লো একটা দরজার উপর। দরজাটা অল্প খোলা, ভেতর থেকে যেন মন্ত্র পড়ার মতো শব্দ আসছে। রায়হান ধীরে ধীরে দরজা ঠেলে খুলল। ঘরের মাঝখানে একটা গোল চিহ্ন আঁকা, মেঝেতে চারিদিকে শুকনো রক্তের মতো দাগ, আর ঠিক মাঝখানে একটা কালো বক্স।
হঠাৎ পিছন থেকে একটা ঠান্ডা কণ্ঠস্বর, ওটা খুলো না। রায়হান পিছনে তাকালো কিন্তু কেউই নেই। সে একটু ভয় পেল কিন্তু সাহস করে বক্সটার দিকে এগোলো। হঠাৎ তার ক্যামেরা নিজে নিজেই বন্ধ হয়ে গেল। ঘরে বাতাস ভারী হয়ে উঠলো। আর তখনই পেছনের দেয়ালে একটা ছায়া নড়লো। রায়হান ধীরে ঘুরে দাঁড়ালো, দেখলো দরজার কাছে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ, লম্বা, ধুতি কোট, চোখে গোল চশমা। রায়হান কাপা গলায় বলল, আপনি কে? বৃদ্ধ লোক ধীরে বললেন, আমি পদ্মভূষণ চ্যাটার্জি। রায়হানের বুক ধড়ফড় করতে লাগলো। কিন্তু আপনি তো মারা গেছেন। বৃদ্ধের ঠোঁটে ধীরে ধীরে হাসি ফুটল। মৃত্যুই সবসময় শেষ হয় না। হঠাৎ ঘরের চারপাশে অদ্ভুত ছায়াগুলো নড়তে শুরু করলো। দেয়াল থেকে যেন হাত বেরিয়ে আসছে। বৃদ্ধ বললেন, এই বাক্সটা আমি বানিয়েছিলাম একটা শক্তিকে বন্দি করার জন্য, কিন্তু ভুল করে আমি তাকে মুক্ত করে ফেলেছিলাম। রায়হান ধীরে ধীরে বলল, কোন শক্তি? বৃদ্ধের চোখ হঠাৎ কালো হয়ে গেল। যে শক্তি এখনো তোমার পিছনে দাঁড়িয়ে আছে। রায়হান ধীরে ধীরে তাকালো, আর তারপর গলা দিয়ে একটা ভয়ানক চিৎকার বের হলো, কারণ তার পিছনে দাঁড়িয়ে ছিল একটা দীর্ঘ ছায়া মূর্তি। মুখ নেই, শুধু ফাঁকা অন্ধকার। ছায়াটা ধীরে রায়হানের দিকে এগিয়ে আসছে। পদ্মভূষণ চ্যাটার্জি ধীরে ধীরে বললেন, আমি তাকে আটকে রেখেছিলাম এত বছর, কিন্তু তুমি দরজা খুলে তাকে আবার জাগিয়ে তুলেছ। মেঝেতে পড়ে আছেন রায়হানের ক্যামেরা, কিন্তু রায়হান নেই। শুধু দেয়ালে রক্ত দিয়ে লেখা একটা বাক্য, বাক্সটা আবার খুলবে। সেদিন থেকে গ্রামের লোকেরা বলে, পদ্মভূষণ চ্যাটার্জির বাগান বাড়িতে এখনো দুটো আত্মা ঘুরে, একটা পদ্মভূষণ চ্যাটার্জির আর একটা রায়হানের। আর মাঝরাতে কখনো যদি সেই বাগানের পাশ দিয়ে যাও, তাহলে শুনতে পাবে কেউ যেন ধীরে ধীরে বলছে, খোলো না। ধন্যবাদ প্রিয় লিসেনার, যারা প্রথম থেকে আমাদের শেষ পর্যন্ত আমাদের ঘটনাগুলো শুনলেন। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এইরকম সকল ভয়ঙ্কর ঘটনা নিয়ে হাজির হচ্ছি আমাদের এই চ্যানেলে প্রতিদিন রাত 10টায়। আপনারা যারা যারা প্রতিদিন আমাদের এই ভয়ঙ্কর সকল ঘটনাগুলো শোনেন, আমরা যে বাছাই করে আপনাদের ঘটনাগুলো দিই, এই ঘটনাগুলো কিন্তু খুবই স্পেশাল ঘটনা। আমরা প্রথম থেকেই বলি যে আমাদের বাছাই করা ঘটনাগুলো স্পেশাল ঘটনা। আমরা চাই আপনাদের জন্য নতুন নতুন ঘটনাগুলো তুলে ধরতে। আমরা চাই আপনাদের ভালোবাসা অর্জন করতে। লিসেনার্স, যারা যারা এইরকম ভূত এফএম শুনতে ভালোবাসেন, যারা যারা ভূত এফএম না শুনলে ঘুম হয় না, অনেকেই আছেন। কেন বলছি এই কথা? অনেকে আমাদেরকে কমেন্ট করে জানিয়েছেন, ভাই আপনাদের ভূত এফএম না শুনলে আমাদের ঘুমই আসে না, আমরা ঘুমানোর আগে ভূত এফএম না শুনলে শান্তি পাই না। এইরকম অনেকজন অনেকভাবে অনেক মতামত তুলে ধরেছে। আমরা চাই তাদের উদ্দেশ্য করে যে, ভাই আপনাদের কাছে যদি কোনো ভালো লাগার কোনো ঘটনাগুলো থাকে, যেমন আপনারা কোনো একটা ক্যাটাগরি, মানে কেউ অ্যাম্বুলেন্সের ঘটনা বা ট্রেনের ঘটনা বা বিভিন্ন এয়ারলাইন্সের ঘটনা, বাসা বাড়ির ঘটনা, কোনো ভৌতিক জায়গার ঘটনা, যেইটা মন চায় আপনার শুনতে চান, শুধুমাত্র আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা আমাদের সাধ্যমতো আপনাদের সামনে সেই ঘটনাগুলো তুলে ধরার চেষ্টা করব। আপনারা শুধু কমেন্ট করেন, একজনও যদি একটা ঘটনা সাজেস্ট করে, আমি সেই ঘটনাটি বাছাই করে খুঁজে খুঁজে আপনার জন্য তৈরি করবো। শুধু খুঁজবই না, সেই ঘটনার ভিতরে কি আছে, কতটা ভয়ঙ্কর আছে, কতটা রহস্যময় আছে, এই ঘটনা আপনাদের আনন্দ দিতে পারবে কিনা, এই সকল কিছু বিবেচনা করে আপনাদের সামনে ঘটনা তুলে ধরব। ধন্যবাদ। আমি বেশি কথা বাড়াতে যাচ্ছি না, শুধুমাত্র বলতে চাই আমাদের ঘটনাটি আপনারা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, ঘটনা বেশি বেশি পেতে ঘটনাটি বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।